শহর তখন গভীর ঘুমে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 3টে। রাজের ছোট ভাড়া ফ্ল্যাটটায় টেবিল ল্যাম্পের ফিকে আলোয় একটা চাপা উত্তেজনা। রাজ টেবিলের সামনে অস্থিরভাবে পায়চারি করছে। তার হাতে সদ্য ছেঁড়া রজনীগন্ধার একটা তোড়া, প্রতিটি পাপড়িতে শিশির বিন্দু তখনও লেগে। এই ফুলগুলো আজ সকালে পৌঁছানোর কথা তার সেই অধ্যাপিকার কাছে, যিনি একাধারে তার শিক্ষিকা আর এক গভীর নিষিদ্ধ অনুভূতির জন্মদাত্রী। ধুর, বিধি ম্যাডামের সামনে কি করে দাঁড়াবো কালকের সেই ঝগড়ার পর? গতকাল ক্লাসের প্রেজেন্টেশনে রাজের উদাসীনতা আর ভুল তথ্যের জন্য বিধি ম্যাডাম তাকে জনসমক্ষে তীব্র তিরস্কার করেছিলেন। রাজের ভেতরে সবসময় একটা চাপা অহংকার ছিল, সে সেটা সহ্য করতে পারেনি। ফলস্বরূপ সেও মেজাজ হারিয়ে কিছু অপ্রাসঙ্গিক কথা শুনিয়েছিল ম্যাডামকে, যার পুরোটাই ছিল তার প্রতি রাজের গভীর আকর্ষণ আর রাগের মিশ্রণ। কালকের কথাগুলো মনে পড়লেই গা জ্বলে যাচ্ছে। উনি আমাকে উনি আমাকে কি করে অমন অপমান করলেন? আমি তো আমি তো ওনাকে ভালোবাসি। এই ভালোবাসাটাই তো কাল রাগের রূপ নিয়ে বেরিয়ে এলো। রাগের সেই বিষাক্ত ছোবল বিথি ম্যাডামের কোমল মনেও আঘাত করেছিল। রাজ সেটা জানত। রাজের বন্ধুরা ইব্রাহিম আর ফারজানা বারবার তাকে বুঝিয়েছে বিথি ম্যাডাম বয়সে প্রায় 8 বছরের বড় এবং তার শিক্ষিকা। সমাজ এই সম্পর্ককে সহজভাবে মেনে নেবে না। কিন্তু রাজের হৃদয়ে কেবল বিথির চোখ, তার কণ্ঠস্বর আর তার কঠোর অথচ মায়াময় মুখের ছবি। এই রাগের পেছনে আমার উন্মাদ প্রেম আছে ম্যাডাম, আপনি কি সেটা একটু বোঝেন না? এই ফুলগুলো তারই নীরব ক্ষমা প্রার্থনা। কিন্তু এখন এত রাতে নিয়ে যাব কোথায়? উফ। রাজের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ইব্রাহিমের নাম। হ্যালো ইবু। তুই এখনো জেগে আছিস গাধা? আমি তো নিশ্চিত তোর ঘুম হারাম করে দিয়েছে সেই ম্যাডামের সেই কথাগুলো। হ্যাঁ রে, মাথাটা কাজ করছে না। কালকে ক্লাসে মুখ দেখাবো কি করে? আর এই দেখ, এক গুচ্ছ রজনীগন্ধা, ওনার প্রিয় ফুল, ভোরে ওনার বাসায় কিভাবে পৌঁছে দেব? শোন, পাগলামি করিস না। ফুল দেওয়ার দরকার নেই, বিষয়টা আরো জটিল হবে। উনি রাগ করে আছেন, আর তোকে যদি এত রাতে ওনার বাসার সামনে দেখে ফেলে তাহলে তো শেষ। কিন্তু না দিলে আমার ঘুম আসবে না। ওনার চোখের জল আমার অসহ্য লাগে। ইবু, কালকে আমার কথার পরে দেখলাম উনি খুব কষ্ট পেয়েছেন। তুই কি ভুলে যাচ্ছিস তিনি তোর শিক্ষিকা, আর তিনি বিবাহিত না হলেও বয়সে তোর চেয়েও সিনিয়র। তুই ভুল করছিস। এই আসক্তি তোর জন্য বিপদ ডেকে আনবে। বিপদ? ভালোবাসা কি বিপদ মানে? এই অনুভূতির জন্ম তো তিনি নিজেই দিয়েছেন। ইবু, তার জ্ঞান, তার গম্ভীর চাহনি, তার প্রতিটা তিরস্কার, সব কিছুর ভেতরে একটা মায়া আছে যা আমাকে পাগল করে দেয়। রাজ ইব্রাহিমের কথা শেষ না হতেই ফোনটা কেটে দিল। তার অস্থিরতা তখন তুঙ্গে। ফুলগুলো নিয়ে আর অপেক্ষা করা সম্ভব নয়। সে দ্রুত পোশাক বদলে ফ্লোটিং উইন্ডোর কাছে গেল। ক্ষমা তো চাইতেই হবে, আর কোনো উপায় নেই। ম্যাডামের কঠিন মুখের পেছনে যে নরম মনটা লুকিয়ে আছে সেটা শান্ত করতে এই ফুলগুলোই একমাত্র পথ। মধ্যরাতের নীরবতা ভেদ করে রাজ তার বাইক নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য শহরের অভিজাত মুসলিম আবাসিক এলাকার একটি দোতলা বাড়ি, বিথি অধ্যাপিকার ঠিকানা। তার হৃদয়ের স্পন্দন বাইকের ইঞ্জিনের শব্দের চেয়েও দ্রুত। তার মনে একাধারে ভয়, উত্তেজনা আর সে গভীর তীব্র রোমান্টিক অনুভূতি, যা তাকে কোনো ভুল পথে নিয়ে গেলেও সে তার পরোয়া করবে না। প্রায় আধা ঘন্টা পর সে বিথি ম্যাডামের বাড়ির গলির মুখে পৌঁছালো। বাড়িটি সম্পূর্ণ নীরব। দোতলার বারান্দার দিকে চেয়ে রাজ দেখল সেখানে তখনও হালকা আলো জ্বলছে। বিথি ম্যাডাম কি জেগে আছেন? এই প্রশ্নটি তাকে সাহস জোগাল। রাজ বাইক থামিয়ে রজনীগন্ধার তোড়াটা নিয়ে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কাপা স্বরে দরজার দিকে চেয়ে
ম্যাডাম, ভেতরে কি কেউ আছেন? হঠাৎ দোতলার বারান্দার দরজা খোলার শব্দ হলো। বারান্দার গ্রিল ধরে একজন নারী মূর্তি দাঁড়ালেন। এলোমেলো চুল, চোখে রাজ্যের ক্লান্তি। তিনি বিথি অধ্যাপিকা। রাজের বুক কেঁপে উঠল। তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি রাজকে দেখে প্রচণ্ড বিস্মিত। কে রাজ? এত রাতে কি চাইছো এখানে? মাথা নিচু করে প্রায় ফিসফিস করে। ম্যাডাম, আমি কালকের ঘটনার জন্য খুব লজ্জিত। আপনার মনে কষ্ট দিয়েছি। আমি এখন ঘুমাতে যাচ্ছিলাম, দয়া করে যাও, আর কখনো এত রাতে এখানে আসবে না। বিথির কণ্ঠে রাগ স্পষ্ট। রাজের চোখ তখন রজনীগন্ধার দিকে। প্লিজ এটা রাখুন, এটা আপনার জন্য। আমার ক্ষমা। তোমার এই ক্ষমা বা ফুল কোনোটাই আমার দরকার নেই রাজ। তুমি আমার ছাত্র, আর তোমার আচরণ সীমা লঙ্ঘন করেছে। তুমি এখন এখান থেকে চলে যাও, আর যদি এই পাগলামি আবার করো, আমি তোমার বিষয়ে প্রিন্সিপাল স্যারকে জানাতে বাধ্য হব। রাজের মাথা নত হয়ে গেল। তার চোখে জল প্রায়। প্রেমিকার কাছ থেকে এমন প্রত্যাখ্যান সে আশা করেনি। আপনি আমাকে এত ভুল বুঝছেন কেন ম্যাডাম? আমি যাও, এক্ষুনি যাও। বিথি ধমকের সুরে বললেন, কিন্তু তার কণ্ঠস্বরে একটা চাপা কষ্ট ছিল। রাজ আর দাঁড়াতে পারল না। রজনীগন্ধার তোড়াটা দরজার পাশে রেখে বাইকে উঠে দ্রুত স্থান ত্যাগ করল। বিথি দীর্ঘশ্বাস ফেলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইলেন। দরজার কাছে পড়ে থাকা শুভ্র রজনীগন্ধার দিকে তার চোখ। একটা চাপা রাগ, আর তার সাথে এক অজানা মায়া তার চোখে। এই ছেলেটা কি আমাকে পাগল করে দেবে? এত সাহস কোথায় পায়? কিন্তু ওর চোখের সেই সরলতা কেন বারবার আমাকে ভাবায়? রাত গভীর হলো। রাজ বাইকে চেপে কাঁদতে কাঁদতে ফ্ল্যাটে ফিরছে। এদিকে বিথি ম্যাডাম নীরবে নিচে নেমে এসে ফুলগুলো হাতে নিলেন। ফুলের মিষ্টি সুবাসে তার সমস্ত রাগ যেন এক লহমায় শীতল হয়ে গেল। এটি ছিল রাগ এবং ভালোবাসার এক নতুন শুরু। আপনি পূর্ববর্তী পর্বের ঘটনার ফ্ল্যাশব্যাক চাইলেন, যেখানে রাজ ক্লাসের সামনে বিথিকে প্রপোজ করেছিল এবং সেখান থেকে রাগ ও ঝামেলার সৃষ্টি হয়েছিল। রাজ ফ্ল্যাটে ফিরে এসে আলো জ্বালল না। গাঢ় অন্ধকারে সোফায় শরীর এলিয়ে দিল। দেওয়াল ঘড়ি টিক টিক শব্দ যেন হৃৎপিণ্ডের থুকপুকানের সাথে মিলেমিশে একাকার। বিথি ম্যাডামের রূঢ় প্রত্যাখ্যানের কষ্ট তখন তার শিরায় শিরায়। ধীরে ধীরে তার মনে পড়ল সেই মুহূর্তের কথা, যেদিন সব ঝামেলার সূত্রপাত। গত সপ্তাহে ক্লাস বিরতির ঠিক আগের মুহূর্ত। ফ্ল্যাশব্যাক শুরু। দুপুর তখন গড়িয়ে গেছে। বিথি ম্যাডাম শেষ লেকচার শেষ করে নোটস গুজাচ্ছিলেন। ক্লাসের বাইরে তখন ছাত্রছাত্রীদের হুড়োহুড়ি। রাজ হঠাৎ ভিড় ঠেলে উঠে দাঁড়ালো। তার চোখে তখন এক দুরন্ত সাহস। ম্যাডাম, আপনার সাথে আমার বিশেষ কথা আছে। টেবিলের ওপর থেকে চোখ তুলে, কি কথা? ক্লাস শেষ হয়েছে রাজ, এখন নয়। না ম্যাডাম, কথাটা এইখানেই বলা জরুরি, এই মুহূর্তে। ক্লাসের সবাই, ফারজানা, ইব্রাহিম, এমনকি পাশের বেঞ্চে নাতাশা, সবাই চুপ। সবার চোখ তখন রাজের দিকে। বিথি ম্যাডামের চোখে বিস্ময় ও বিরক্তি। রাজ, সীমা অতিক্রম করো না। তোমার যা বলার আমার অফিস রুমে এসে বলো। অফিস রুম নয় ম্যাডাম, এটা এই ক্লাসরুম। যেখানে আপনি আমাকে জ্ঞান দেন সেখানেই বলবো। রাজ এক পা এগিয়ে গেল। তার কণ্ঠে তখন জেদ আর তীব্র আবেগ। আমি আপনাকে ভালোবাসি বিথি ম্যাডাম, খুব ভালোবাসি। ক্লাসে তখন পিনপত নীরবতা। বিথি ম্যাডামের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। তার হাতে থাকা ফাইলটা শব্দ করে পড়ে গেল মেঝেতে। রাজ, এটা তুমি কি বলছো? তোমার সাহস কত? এটাই আমার সত্যি কথা ম্যাডাম। আমি আপনার বয়স বা পদমর্যাদার তোয়াক্কা করি না। তুমি ভুল করছো। তুমি আবেগপ্রবণ হচ্ছ। এই সম্পর্ক সম্ভব না। কেন নয়? শুধু আপনি আমার ম্যাডাম বলে, নাকি আপনার সিনিয়র বলে? তুমি এখন কক্ষ থেকে বেরিয়ে যাও, নয়তো আমি প্রিন্সিপাল স্যারকে ডাকতে বাধ্য হব। আমাকে বের করে দিন, কিন্তু আমার এই অনুভূতি কি আপনি মিথ্যে করতে পারবেন? তোমার এই তথাকথিত অনুভূতি আমার কাছে চরম অপমানজনক। তুমি আমার সাথে তামাশা করছো। ফারজানা দ্রুত রাজের হাত ধরে টানল। ইব্রাহিম সামনে এসে দাঁড়ালো বিথি ম্যাডামের সামনে।
প্লিজ রাজ, শান্ত হ, চল এখান থেকে। ম্যাডাম, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ওর মাথা ঠিক নেই। না ইব্রাহিম, মাথা ওর ঠিক আছে, কিন্তু ওর সাহস বেড়ে গেছে। রাগে কাঁপতে কাঁপতে রাজ ফারজানার হাত ছাড়িয়ে নিয়েছিল। তার চোখের দিকে বিথি ম্যাডাম স্থিরভাবে তাকিয়েছিলেন। আমার কথাগুলো আপনার কাছে তামাশা মনে হলো? আমি তো এটা চাইনি। চোখে জল নিয়ে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না। তুমি ক্লাস থেকে সাসপেন্ড। সাসপেন্ড করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার ভালোবাসা খাঁটি। এই বলে রাজ তীব্র রাগে বইপত্র ছুঁড়ে ফেলে ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল। বিথি ম্যাডামের চোখে তখন একরাশ অসহায়ত্ব। ফ্ল্যাশব্যাক শেষ। রাজ অন্ধকারে চোখ বুজে রইল। সেই দিনের ঝগড়া আর গতকালের তিরস্কার, দুটোর কারণেই তার সেই ক্লাসরুমের অপ্রত্যাশিত প্রপোজাল। এই রাগ আর ঝামেলার ভেতরেই তাদের দুজনের মনের গভীরে একটা সূক্ষ্ম যোগসূত্র তৈরি হয়েছে। বিথি ম্যাডাম হয়তো রাগ দেখাচ্ছেন, কিন্তু রাজ জানে তার হৃদয়ে একটা অন্যরকম ঢেউ উঠেছে। রাজের জন্য এখন একমাত্র লক্ষ্য বিথি ম্যাডামের রাগ ভাঙিয়ে সেই গভীর ভালোবাসাকে প্রকাশ করা, যা বয়সের আর সমস্ত সামাজিক বাধা ডিঙে এক সুন্দর পরিণতির দিকে নিয়ে যাবে। ফজরের আজান তখনও পুরোপুরি থামেনি। ভোরের শীতল বাতাস বিথি ম্যাডামের ঘরে। জানালার পাশে দাঁড়িয়ে বিথি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার হাতে সেই রজনীগন্ধার তোড়া। ফুলের শুভ্রতা তখনও অটুট, কিন্তু এর সুবাসে মিশে আছে রাজের সেই জেদি তীব্র ভালোবাসার উন্মাদনা। তার হৃদয়ের গভীরে একটা তীব্র ঝড় চলছে। কেন এমন করছে ছেলেটা? আমার ওর বয়সের ফারাক, আমাদের অবস্থানের দূরত্ব, কিচ্ছু কি ওর চোখে পড়ে না? বিথির মনে পড়ল রাজের চোখের সেই আকুলতা। যে ভালোবাসায় এত জেদ আর এত গভীর আবেগ থাকে, তাকে কি শুধু তামাশা বলে উড়িয়ে দেওয়া যায়? গতকাল রাতে তার বলা প্রতিটি রূঢ় শব্দ আজ কাটার মতো বাজছে তার কানে। তিনি নিজেই জানেন, তিনি রাজের উপর রাগ দেখালেও সেই রাগের ভেতরে একটা অন্যরকম দুর্বলতা লুকিয়ে আছে। আমার পথটা তো সোজা, এই সম্পর্ক খুব জটিলতা আনবে। একজন অধ্যাপিকা তার ছাত্রের সাথে, না, আস্তাগফিরুল্লাহ। এই সময় ঘরে প্রবেশ করলো শিউলি। শিউলি তাদের বাড়িতেই থাকে, ঘরের কাজে সাহায্য করে এবং বিথির অনেকটা বোনের মতো। শিউলি বিথিকে এভাবে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। শিউলির বয়স বিথির থেকে সামান্য কম, কিন্তু সাংসারিক জ্ঞানে সে প্রখর। কি ব্যাপার আপা, এত ভোরে এভাবে দাঁড়িয়ে? আর আপনার হাতে রজনীগন্ধা, এত সুন্দর ফুল। ফুল তো আপনি বাইরে থেকে কেনেন না? বিথি দ্রুত ফুলগুলো পেছনে লুকিয়ে ফেললেন। তার চোখে ধরা পড়ল কিছুটা লজ্জা। না মানে, এই ফুলগুলো কাল রাতে কে যেন দরজায় রেখে গিয়েছিল, ফেলে দিতে পারলাম না। দরজায় রেখে গিয়েছিল? কে রাখবে? গলিতে তো কেবল সেই ছেলেটাকেই দেখলাম বাইক নিয়ে যেতে। বিথির চোখ মুহূর্তেই বড় হয়ে গেল। তিনি জানেন শিউলি রাজকে দেখেছিল। তুমি রাজকে দেখেছো এত রাতে? কখন? হ্যাঁ আপা, মধ্যরাতে বাইরে একটা বাইকের শব্দ শুনছিলাম। ও তো মন খারাপ করে যাচ্ছিল, ওর চোখ ছলছল করছিল। শিউলির কথায় বৃথির হৃদয়ে আরো বেশি কষ্ট হলো। ও কিছু না, ও ওর ভুল বুঝতে পেরেছিল তাই ফুল রেখে চলে গেছে। এসব নিয়ে তুমি ভেবো না। আপা, ভুল শুধু ছাত্ররা করে না, মাঝে মাঝে ম্যাডামরাও করেন। ছেলেটার ভালোবাসায় গভীরতা আছে, চোখ দেখে সেটা বোঝা যায়। শিউলির সরল কথায় বিথি আরো বিব্রত হলেন। মুসলিম সমাজে শিক্ষক ছাত্রের সম্পর্ক খুব সম্মানের, যে সেখানে ভালোবাসার এই আলোচনা যেন নিষিদ্ধ। শিউলি, তুমি সব কি বলছো? ভুলে যেও না, ও আমার ছাত্র। আর ওর বয়স কত? আমার চেয়ে প্রায় 8 বছরের ছোট। এসব হয় না। ভালোবাসা কি বয়স দেখে হয় আপা? আপনিও তো এখনো বিয়ে করেননি। আপা, আপনার চোখে আমি রাগ দেখছি, কিন্তু তার নিচে একটা অন্যরকম নরম ঢেউ আছে। বিথি দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, যেন শিউলির কথাগুলো সত্য। তার জীবনের একাকিত্ব আর রাজের তীব্র আকর্ষণ, এই দুয়ের টানাপোড়েনে তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। তুমি এখন যাও শিউলি, আমার নামাজের সময় হয়েছে। আর এই ফুলগুলো, এগুলো কাল ফেলে দিও। বিথি ফুলগুলো দ্রুত টেবিলের ওপর রাখলেন, কিন্তু তার হাত কাঁপছিল। শিউলি ঘর থেকে বেরিয়ে গেল।
বিথি জায়নামাজ বিছালেন, কিন্তু তার মন তখন ইবাদতে স্থির হতে পারছে না। রজনীগন্ধার তীব্র সুবাস যেন রাজের উপস্থিতি জানান দিচ্ছে। রাজের রাগ আর তার প্রত্যাখ্যানের ঝামেলা এখন বিথির হৃদয়ের গভীরে এক নতুন রোমান্টিক বীজ বুনে দিচ্ছে। তিনি জানেন এই সম্পর্ক থামানোর জন্য তাকে আরও কঠোর হতে হবে, কিন্তু তার মন সায় দিচ্ছে না। সকাল 10টা, ক্লাস শুরু হতে তখনও দেরি। রাজ তার প্রিয় বন্ধুদের সাথে কলেজের ক্যান্টিনে বসে আছে। তার মন খারাপ, চোখে স্পষ্ট রাতের অনিদ্রার ছাপ। ইব্রাহিম রাজের সবচেয়ে কাছের বন্ধু। চিন্তিত মুখে রাজের দিকে তাকিয়ে তাদের টেবিলে তখন অন্য বন্ধু ফারজানা ও নাতাশাও বসে আছে। কিরে রাজ, তোর মুখ এমন শুকনো কেন? বিথি ম্যাডামকে ফুল দিয়ে কি আরো বেশি বকা খেয়েছিস? বকা না ইবু, রুড়ো প্রত্যাখ্যান। উনি ফুলগুলো ছুঁড়ে ফেলে দিতে বললেন। কি সত্যি? দেখলি তো, আমরা বারবার মানা করেছি, তোর এসব পাগলামি বাড়াবাড়ি হচ্ছে। পাগলামি নয় ফারজানা, এটা ভালোবাসা। আর আমার ভালোবাসা কি এতই সস্তা যে উনি ছুঁড়ে ফেলে দেবেন? নাতাশার কথায় রাজের রাগ বেড়ে গেল। সে তীব্র আবেগে টেবিল চাপড়ে উঠল। সমাজ সমাজ কি দেবে আমাকে? সমাজের ভয়ে আমি আমার হৃদয়ের কথা বলবো না? শোন রাজ, আমি তোর সবচেয়ে কাছের বন্ধু, তাই বলছি থাম। ম্যাডাম কাল প্রিন্সিপাল স্যারকে তোর নামে নালিশ দিতে চেয়েছিলেন। সেটা হলে কিন্তু তোর কলেজ জীবন শেষ। হোক শেষ, এই ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিছুর দাম নেই। ইব্রাহিম তখন রাজের দিকে ঝুঁকে এসে খুব চাপা স্বরে কিছু কথা বলল, যা শুনে রাজের চোখ স্থির হয়ে গেল। তুই জানিস ম্যাডামের আত্মীয়দের মধ্যে প্রভাবশালী মানুষ আছেন। তিনি সহজে বিয়ে করতে চাননি। তোর এই যে যদি বাড়াবাড়ি হয় তাহলে তোর ক্ষতি হতে পারে। কি বলছিস তুই? মানে কি ধরনের ক্ষতি? জানি না ঠিক কি ধরনের, কিন্তু তার ব্যক্তিগত জীবনেও কিছু জটিলতা আছে বলে শুনেছি। তুই তাকে জোর করছিস, এটা ঠিক হচ্ছে না। এই প্রথম রাজের ভালোবাসার উন্মাদনায় একটু ভয় মিশে গেল, কিন্তু বিথি ম্যাডামের মুখটা মনে আসতেই সে আবার জেদি হয়ে উঠল। আমি ভয় পাই না, আমার ভালোবাসা খাঁটি। আমি কোনো ভুল করিনি। কিন্তু ম্যাডাম তো রেগে আগুন হয়ে আছেন। তুই কি জানিস কালকে ক্লাসের পরে উনি কতক্ষণ কেঁদেছিলেন? ফারজানার এই কথায় রাজের ভেতরে জমে থাকা সমস্ত রাগ নিভে গেল। বিথি ম্যাডাম কেঁদেছিলেন রাজের কথার আঘাতে। এই প্রথম রাজ নিজেকে অপরাধী মনে করল। কেঁদেছিলেন আমার জন্য? হ্যাঁ, তোর এই চরম ব্যবহারের জন্য। উনি তোকে সাসপেক্ট না করলেও খুব কষ্ট পেয়েছেন। রাজ মাথা নিচু করে বসে রইল। তার চোখের সামনে তখন ভেসে উঠল বিথি ম্যাডামের শান্ত গম্ভীর মুখটা। তার রূঢ় প্রত্যাখ্যানের আড়ালে হয়তো লুকানো ছিল অন্য কোনো গভীর কষ্ট। আমি ওনার চোখের জল দেখতে চাইনি, আমি শুধু ওনার রাগ ভাঙাতে চেয়েছিলাম। আমার এই তীব্র ভালোবাসাই তো সব ঝামেলার কারণ। তোর ভালোবাসা আমরা বুঝি, কিন্তু তুই তোর প্রকাশভঙ্গি বদলা। উনি তো তোর ম্যাডাম। রাজ ক্যান্টিনের গোলমাল উপেক্ষা করে উঠে দাঁড়ালো। তার মনে তখন রাগ নেই, আছে শুধু অনুশোচনা আর গভীর রোমান্টিক আকুলতা। সে ইব্রাহিম, ফারজানা ও নাতাশার দিকে তাকালো। আমার ভুল হয়েছে, উনি কষ্ট পেয়েছেন, আমি এখন যাব। কোথায়? ক্লাসে? না, ওনার অফিস রুম। না, ওনার অফিস রুমে। ক্লাসের অপমান দিয়ে এই ঝামেলার শুরু। অফিস রুমে গিয়ে আমি ক্ষমা চাইব। শুধু ক্ষমা নয়, দেখিয়ে দেব আমার এই রোমান্টিক অনুভূতি কতটা খাঁটি। ইব্রাহিম আর ফারজানা তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু রাজ তখন বদ্ধপরিকর। রাজ জানে এই মুহূর্তে যদি সে বিথি ম্যাডামের রাগ না ভাঙায় তাহলে হয়তো তাদের সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। সে দ্রুত অফিস রুমের দিকে হাঁটা ধরল। তার হৃদয়ে তখন ভালোবাসার এক নতুন কৌশল। বিথি ম্যাডামের অফিস রুম, দেওয়ালের ক্যাবিনেটে সারি সারি বই,
আর টেবিলে ফাইলপত্র স্তূপ। বিথি তখন একা 1 কাপ ধোয়া ওঠা চা নিয়ে বসে আছেন। তার চোখে রাজ্যের ক্লান্তি, কিন্তু মুখমণ্ডল কঠিন। শিউলির কথাগুলো, রাজের ছলছল চোখের বর্ণনা বারবার তার কানে পাচ্ছে। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন রাজের প্রতি তার কোনো দুর্বলতা নেই। এসব পাগলামি। এই ছেলেটা কেন আমার জীবনটাকে এভাবে এলোমেলো করে দিচ্ছে? আমাকে কঠোর হতেই হবে। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। বিথি চায়ে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ভেতরে আসুন। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রাজ। তার চোখে কোনো জেদ নেই, আছে শুধু গভীর অনুশোচনা আর এক ধরনের অস্থিরতা। রাজ, তুমি এখানে? ক্লাস নেই তোমার? ম্যাডাম, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি গতকালের ব্যবহারের জন্য। রাজের এই নরম সুর বিথিকে খানিকটা অবাক করল। তিনি সাধারণত রাজের মুখে তীব্র জেদ দেখতে অভ্যস্ত। তিনি চায়ের কাপটা টেবিলে রাখলেন। ক্ষমা? তুমি আমার সামনে বারবার সীমা লঙ্ঘন করো আর তারপর এসে ক্ষমা চাও? এটা কি তোমার কোনো কৌশল? না ম্যাডাম, কোনো কৌশল নয়। ফারজানা বলছিল আপনি নাকি খুব কষ্ট পেয়ে কেঁদেছিলেন। রাজের এই কথায় বিথির চোখ দ্রুত অন্যদিকে সরে গেল। তার দুর্বলতা যেন সবার সামনে উন্মুক্ত হয়ে গেল। তিনি ক্ষণিকের জন্য নীরব হয়ে গেলেন। আমার ব্যক্তিগত কষ্ট নিয়ে তোমার ভাবার প্রয়োজন নেই। তুমি তোমার লেখাপড়ায় মনোযোগ দাও। আমি জানি আমার ভালোবাসার প্রকাশ রূঢ় ছিল, কিন্তু আমার অনুভূতিতে কোনো ভুল নেই। আমার ভালোবাসাই আমার রাগ হয়ে বেরিয়ে এসেছিল। রাজের কথায় একটা তীব্র রোমান্টিক আকুতি ছিল। বিথি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তুমি জানো রাজ, তুমি কি বলছো? আমি তোমার শিক্ষক, আর আমাদের বয়সের ফারাক। তুমি কি চাও? আমি সবার কাছে হাসির পাত্র হই? আমি চাই আপনি আমার মনের কথা বুঝুন। সমাজ বা বয়স এসবের চেয়ে আমাদের মনের টান অনেক বেশি শক্তিশালী। রাজের চোখ তখন বিথির চোখের সাথে মিশে গেল। তাদের মধ্যকার দূরত্ব যেন এক মুহূর্তেই ঘুচে গেল। নীরবতা তখন ঘরে গভীর অনুভূতি বয়ে আনছে। রাজ, এই পথে কাটা আছে, অনেক কাটা। তুমি কেন বুঝতে পারছো না? কাটা থাকলে আমি দুজনের পথ সহজ করব। আপনি কেন আমাকে সুযোগ দিচ্ছেন না? কালকের ফুলগুলো আপনি ফেলে দেননি ম্যাডাম, আমি জানি। রাজের শেষ কথায় বিথি ম্যাডাম চমকে উঠলেন। তিনি মুহূর্তের জন্য নিজের অজান্তেই রাজের দিকে ঝুঁকে গেলেন। তার চোখ যেন নীরবে রাজের ভালোবাসার স্বীকারোক্তি করছে। রাজ, তুমি চলে যাও, এখন চলে যাও। এখানে আর এক মুহূর্ত থেকো না। আপনার এই রাগ আর নিষেধের পেছনে যে গভীর অনুভূতি লুকিয়ে আছে আমি সেটা দেখতে পাচ্ছি। এই নীরবতা আমার জন্য আপনার স্বীকারোক্তি। রাজ বিথির দিকে ঝুঁকে পড়তেই যাচ্ছিল, তখনই দরজার বাইরে থেকে ভারী গলায় আওয়াজ এলো। এটি প্রিন্সিপাল স্যারের কণ্ঠস্বর। বিথি, তুমি ভেতরে আছো? জরুরি একটা ফাইল দরকার ছিল। মুহূর্তে এই দুজনে দূরে সরে গেলেন। বৃতির মুখ তখন ফ্যাকাশে। রাজ দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করে নিল। রাজ, টেবিলটার কাছে যাও, পড়া বোঝানোর ভান করো, দ্রুত। রাজ দ্রুত টেবিলের কাছে গিয়ে একটি ফাইল হাতে নিয়ে দেখানোর ভান করল। প্রিন্সিপাল স্যার ততক্ষণে দরজায় নক করে ভেতরে প্রবেশ করেছেন। এই গভীর রোমান্টিক মুহূর্তটি ঝামেলার মুখে এসে থেমে গেল। প্রিন্সিপাল এহসান সাহেব ঘরে ঢুকলেন। তার চোখে চশমা, মুখে কড়া ব্যক্তিত্বের ছাপ। তিনি রাজকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। বিথি ম্যাডামের মুখে তখন চরম উদ্বেগের ছাপ। কি ব্যাপার রাজ, তুমি এখানে? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। বিথি তখন দ্রুত পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলেন। তিনি জানেন এই মুহূর্তে সামান্য ভুলও বড় ঝামেলার জন্ম দেবে। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। স্যার, আমি রাজকে ডেকেছিলাম। গত ক্লাসের একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের কিছু দুর্বলতা ছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। সন্দেহের চোখে রাজের দিকে তাকিয়ে। দুর্বলতা? ঠিক আছে রাজ, তুমি ম্যাডামকে বিরক্ত করছো না তো? না স্যার, ম্যাডাম আমাকে গুরুত্বপূর্ণ গাইডলাইন দিচ্ছিলেন। আমি একটু তাড়াহুড়া করছিলাম বলে ভুল হয়ে যাচ্ছিল। রাজের কথায় এমন একটা ভাব ছিল যেন সে একজন বাধ্য ছাত্র, কিন্তু তার চোখ তখন বিথির দিকে, যেখানে চাপা রোমান্টিক ইশারা।
বিথি রাজের উপস্থিত বুদ্ধিতে কিছুটা স্বস্তি পেলেন। বেশ বিধি, তুমি কি ফাইলটা গুছিয়ে রাখছো? খুব জরুরি দরকার। হ্যাঁ স্যার, এই তো টেবিলেই রাখা ছিল। এহসান সাহেব ফাইলটি হাতে নিলেন। তিনি ঘর থেকে বের হওয়ার আগে আরও একবার রাজকে সতর্ক করলেন। রাজ, ভালোভাবে লেখাপড়া করো আর ম্যাডামের মূল্যবান সময় নষ্ট করো না। আর হ্যাঁ, ক্লাসের শৃঙ্খলা বজায় রাখবে। জি স্যার, আর হবে না। প্রিন্সিপাল এহসান সাহেব ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই বিথি দ্রুত নিঃশ্বাস পেলেন। তার পা কাঁপছিল। রাজ, তুমি আমাকে চরম বিপদে ফেলে দিতে যাচ্ছিলে। প্রিন্সিপাল স্যার কতক্ষণ ধরে দেখছিলেন? তিনি কিছুই দেখেননি ম্যাডাম। আর আপনি নিজেই তো বললেন আমাকে পড়া বোঝানোর ভান করতে। আমি বলেছিলাম, আর তুমি? তোমার সাহস বেড়ে যাচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না এটা কোনো ঠাট্টা নয়? আপনার এই রাগ আর উত্তেজনা দেখেই বোঝা যায় এটা ঠাট্টা নয়, বরং খুব সিরিয়াস। রাজ ধীরে ধীরে বিথির দিকে এগিয়ে গেল। বিথি পিছু হটতে গিয়ে দেওয়ালের সাথে ঠেস খেলেন। তাদের মধ্যেকার দূরত্ব আবার কমে এলো। আমার প্রতি আপনার রাগ নয় ম্যাডাম, এটা আপনার দ্বিধা। আমার ভালোবাসা আপনাকে দুর্বল করছে। রাজ, খবরদার, তুমি ভুলে যাচ্ছ। রাজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু পারলে না। রাজ তখন বিথির হাত চেপে ধরল। তার স্পর্শে বিথির সমস্ত প্রতিবাদ যেন নিভে গেল। এই প্রথম তাদের মধ্যে শারীরিক নৈকট্য ঘটল, যদিও তা ক্ষণিকের জন্য। এই স্পর্শ ছিল রাজের গভীর রোমান্টিক ভালোবাসার প্রকাশ। আমি আপনাকে যেতে দেব না। আমার সাথে কথা না বলে আপনি আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিতে পারবেন না। আপনার জীবনে কি জটিলতা আছে বলুন। আমার জীবনে কোনো জটিলতা নেই। আমি শুধু আমার অবস্থান জানি। তুমি যাও রাজ, আমাকে আর কঠিন হতে বাধ্য করো না। রাজ বিথির হাত ছেড়ে দিল। তার চোখে তখন এক নতুন প্রত্যয়। আমি আপনাকে ভালোবাসতে ছাড়ব না। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার। এই বলে রাজ এক মুহূর্ত অপেক্ষা না করে অফিস ঘর থেকে বেরিয়ে গেল। বিথি সেখানে দাঁড়িয়ে রইলেন। রাজের স্পর্শের উষ্ণতা তখনও তার হাতে লেগে। রাজের এই দৃঢ়তা, এই ভালোবাসা সব সামাজিক ঝামেলার ঊর্ধ্বে উঠে বিথির মনকে প্রচণ্ডভাবে নাড়া দিল। তিনি চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস নিলেন। রাজের রাগ হয়তো কমেছে, কিন্তু তার ভালোবাসার আগুন এখন বিথির মনেও ছড়িয়ে পড়ছে। প্রিন্সিপাল এহসান সাহেব তার অফিস রুমে ফিরে এলেন। তার হাতে বিথির দেওয়া সেই ফাইলটি, কিন্তু তার মন তখন ফাইলের পাতায় নয়, বরং বিথির অফিস রুমে রাজের উপস্থিতি নিয়ে চিন্তিত। এহসান সাহেব বিথি ম্যাডামকে দীর্ঘকাল ধরে চেনেন। তিনি নিজে মনে মনে বিথিকে পছন্দ করেন এবং এই কারণেই বিথির প্রতি তার একটু বাড়তি মনোযোগ। রাজকে বিথির কাছে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে তার মনে ঈর্ষার জন্ম হলো। বিথি এত সহজভাবে ছেলেটার সাথে কথা বলছিল। রাজের মতো একটা বেয়াদব ছাত্র, যাকে কিছুদিন আগে ক্লাসে ঝগড়ার জন্য তিরস্কার করা হয়েছে। এহসান সাহেব চশমাটা খুললেন। তিনি জানেন বিথি একজন অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল নারী। তার একাকী জীবন, তার ব্যক্তিত্ব সবই এহসান সাহেবকে আকর্ষণ করে। কিন্তু তিনি নিজে বয়সে বিথির চেয়ে অনেক সিনিয়র এবং কলেজ প্রশাসনের প্রধান হয় সরাসরি কিছু বলতে পারেন না। বিথি কেন ছেলেটার সাথে এত আন্তরিকতা দেখাচ্ছে? এটা কলেজের নিয়মের বাইরে। একটা ছাত্রকে এত প্রশ্রয় দেওয়া ঠিক না। তার মনে পড়ল রাজের বিরক্তির পর বিথি ম্যাডামকে গত সপ্তাহে বেশ কয়েকবার আনমনা দেখা গেছে। এমনকি গতকালও রাজের ক্লাসে ঘটনার পর তিনি খুব গম্ভীর ছিলেন। এহসান সাহেব এই সব কিছুকে একটি সরলরেখায় আনার চেষ্টা করতে লাগলেন। ছেলেটা কি বিথিকে জ্বালাতন করছে নাকি না? বিথির মতো সম্ভ্রান্ত নারী কখনো এমন বালকের প্রতি দুর্বল হতে পারে না, কিন্তু রাজের চোখে একটা অন্যরকম উদ্ধত ছিল। এহসান সাহেবের পাশে তার সেক্রেটারি মফিজ সাহেব এসে দাঁড়ালেন। মফিজ সাহেব বয়সে তরুণ, কিন্তু অফিসের সব খবর তার নখদর্পণে। স্যার, আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে? ফাইলটা নিয়ে কোনো সমস্যা? না মফিস, ফাইল ঠিক আছে। তুমি কি রাজকে চেনো? আমাদের 3rd সেমিস্টারের ছাত্র। রাজ, ও তো বেশ জেদি ছেলে। কিছুদিন আগে বিথি ম্যাডামের ক্লাসে একটা বড় ঝামেলা করেছিল। সবাই বলাবলি করছে ও নাকি ম্যাডামকে। মফিজ সাহেব কথাটা শেষ করার আগেই এহসান সাহেব
তার হাত নেড়ে থামিয়ে দিলেন। তার চোখ তখন রাগে আর ঈর্ষায় জ্বলজ্বল করছে। থাক মফিজ, এসব ফালতু কথা শুনতে চাই না, তুমি নিজের কাজ করো। জি স্যার। এহসান সাহেব উঠে জানালার দিকে গেলেন। তার মনে তখন একটা নতুন সিদ্ধান্ত দানা পাচ্ছে। বিথির জীবনে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক তা তিনি চান না। রাজের এই বাড়াবাড়ি তিনি মেনে নেবেন না। আর বিথিকেও এই সব ঝামেলা থেকে দূরে রাখার জন্য তার পাশে থাকা প্রয়োজন। আমি রাজের বিষয়ে কঠোর হব। বিতির সম্মান আর কলেজের শৃঙ্খলা আমার কাছে সবার আগে। এই ছেলেটিকে কলেজ থেকে বের করে দেওয়া দরকার। এহসান সাহেব নিজের আবেগকে আড়াল করে যুক্তির আশ্রয় নিলেন। তার এই কঠোরতার পেছনে ছিল বিথির প্রতি তার অপ্রকাশিত মুগ্ধতা ও তীব্র ঈর্ষা। তিনি মনে মনে স্থির করলেন, রাজের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিতে হবে, যা বিথিকে বুঝতে সাহায্য করবে যে কলেজের প্রধান হিসেবে তিনি কতটা দায়িত্বশীল। এই ঝামেলার ভেতরে রাজকে সরিয়ে দিয়ে বিথির আরও কাছে যাওয়া। রাজ অফিস রুম থেকে বেরিয়ে সোজা ক্যান্টিনের দিকে এলো। তার চোখে তখন এক বিজয়ের ছাপ। প্রিন্সিপাল এহসান সাহেবের উপস্থিতি তাকে থামাতে পারেনি, বরং বিথি ম্যাডামের কাছে সে নিজের ভালোবাসার সত্যতা আরও একবার প্রমাণ করতে পেরেছে। সে জানে তার জেদ আর দূরতা হয়তো কমেছে, কিন্তু তার ডিপ রোমান্স এখন আরও তীব্র। ইব্রাহিমের টেবিলে এসে বসে। ইবু, ম্যাডাম আমাকে কোনো শাস্তি দেননি। কি বলিস? শুনলাম প্রিন্সিপাল স্যার তো তোর ওর রুমে দেখেছিল। কোনো ঝামেলা হলো না? না ম্যাডাম, পরিস্থিতি সামলিয়েছেন। স্যারকে বলেছেন আমি পড়া বুঝতে গিয়েছিলাম। তার মানে ম্যাডাম তোর এই পাগলামিকে প্রশ্রয় দিয়েছেন? রাজ মুচকে আসলো। সে জানে এই প্রশ্রয় নয়, এটা বিথি ম্যাডামের নীরব সম্মতি। তার ভেতরে জমে থাকা কঠিন রাগ এখন ভালোবাসার দ্বিধায় রূপ নিয়েছে। প্রশ্রয় নয় ফারজানা, ম্যাডাম বুঝতে পেরেছেন আমার অনুভূতি মিথ্যে নয়, কিন্তু তিনি ভয় পাচ্ছেন, সামাজিক অবস্থানের ভয়। রাজ তখন স্থির হয়ে গেল। সে জানে এখন তাকে আর রাগ দেখিয়ে নয়, বরং তার কাজের মাধ্যমে বিথির মনে সব দ্বিধা দূর করতে হবে। সে ইব্রাহিমের দিকে তাকালো। ইবু, আমাকে একটা কাজ করতে হবে, একটা বড় কাজ। কি কাজ? আবার কেন? আবার কোনো পাগলামি করবি না তো? পাগলামি নয়, ভালোবাসার পরীক্ষা। ম্যাডামকে প্রমাণ করতে হবে যে আমি শুধু আবেগী যুবক নই, আমি তার প্রতি শ্রদ্ধাশীল এবং দায়িত্ববান। রাজ তখন বিথি ম্যাডামের শিক্ষিকা সত্তাকে সম্মান জানানোর একটি পরিকল্পনা করল। তাদের সেমিস্টারের শেষ পরীক্ষা সন্নিকটে। রাজের মনে হলো এই পরীক্ষায় সেরা ফলাফল করে সে বিথির কাছে যেতে চায়। আমাদের পরীক্ষার আগে ম্যাডামের সাবজেক্টে একটা বড় সেমিনার হবে। আমি সেই সেমিনারে ফার্স্ট হব। তুই যে কোনোদিন বই নিয়ে বসিস না, তুই ফার্স্ট হবি? হ্যাঁ ফারজানা, আমি হব, কারণ এখন আমার কাছে একটা কারণ আছে, ম্যাডামের মন জয় করা। ইব্রাহিম রাজের চোখে সেই পুরনো জেদ আর নতুন এক দায়িত্ববোধের মিশ্রণ দেখতে পেল। আমি জানি তোর জেদ আছে, কিন্তু এই বিষয়ে সিলেবাস অনেক কঠিন। মাস 2 সপ্তাহ সময় আছে। আমার 2 সপ্তাহই যথেষ্ট। আমার এই জেদটা এখন রোমান্টিক প্রেরণায় বদলে গেছে। আমি প্রমাণ করব এই ভালোবাসা আমার জীবন নষ্ট করেনি, বরং আমাকে আরও ভালো মানুষ হতে শিখিয়েছে। রাজ দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। সে এখন আর বাইক নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে না। সে সোজা ফ্লাইটে গিয়ে বই নিয়ে বসবে। তার এই পরিবর্তন দেখে তার বন্ধুরাও অবাক। রাজের মাথায় সত্যিই ভূত চেপেছে, তবে এই ভূতটা খারাপ না। আমি জানি না এটা ঠিক কি পরিণত আনবে, কিন্তু রাজের চোখে এখন শুধু বিথি ম্যাডামের সম্মান, এটাই এই সম্পর্কের একমাত্র সুন্দর দিক। রাজ তখন হোস্টেলে ফিরে এসেছে। টেবিলে তার প্রিয় রজনীগন্ধার ছবি, যা সে মোবাইলে তুলে রেখেছিল। সে বই খুলল। তার মনে তখন পরীক্ষার পড়ার চাপ নয়, বরং বিথি ম্যাডামের সেই কাঁপা কণ্ঠস্বর, তার হাতে দেওয়া উষ্ণতা। রাজ জানে সামনে আরও অনেক সামাজিক জটিলতা আর রাগ ঝামেলা অপেক্ষা করছে, কিন্তু সে এখন তার গভীর রোমান্টিক ভালোবাসার শক্তিতে সব বাধা পেরোতে প্রস্তুত। রাজ নিজেকে পুরোপুরি পড়াশোনায় ডুবিয়ে দিয়েছে। রাতের নীরবতা তার একমাত্র সঙ্গী। টেবিলে বই খাতার ভিড়ে
একটি ল্যাপটপ খোলা। সে মনোযোগ দিয়ে বিটি ম্যাডামের দেওয়া সেমিনারের বিষয়বস্তু নিয়ে গবেষণা করছে। তার চোখে এখন ঘুম নেই, আছে শুধু ম্যাডামের কাছে নিজেকে যোগ্য প্রমাণের দৃঢ় সংকল্প। তার বন্ধুরা ইব্রাহিম আর ফারজানা তার এই পরিবর্তন দেখে রীতিমতো অবাক। ম্যাডাম, আমাকে দুর্বল ভাববেন না। আমার ভালোবাসা, আমার শক্তি, এই পরীক্ষা দিয়েই আমি আপনার দ্বিধা ভেঙে দেব। রাত তখন 2টো পেরিয়েছে। রাজ এক কঠিন ট্রাম বুঝতে পারছিল না। তার মাথায় বারবার আসছে এই একটি বিষয়ে বিথি ম্যাডামই সবচেয়ে ভালো সাহায্য করতে পারতেন, কিন্তু তার সাথে সরাসরি যোগাযোগ করা অসম্ভব। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে তার কলেজের আইডি ব্যবহার করে বিথি ম্যাডামের দাপ্তরিক ইমেলের আইডিতে একটি ইমেল পাঠানোর সিদ্ধান্ত নিল। এটা দাপ্তরিক ইমেইল, ম্যাডাম হয়তো সকালে দেখবেন। আমার প্রশ্নটা খুব একাডেমিক হবে, যেন কোনো ব্যক্তিগত উদ্দেশ্য না থাকে। রাজ দ্রুত ইমেল লিখল। তার ভাষা ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক, যেন সে শুধুই একজন ছাত্র, কিন্তু প্রতিটি শব্দে মিশেছিল তার গভীর রোমান্টিক আকুতি। সে একটি বিশেষ কঠিন প্রশ্নের ব্যাখ্যা চাইল, যা ছিল মূলত তার নিজের অবস্থা এবং বিথির মানসিক দ্বন্দ্বের প্রতীক। ম্যাডাম, সাংস্কৃতিক সংঘাতের মধ্যে সম্পর্ক স্থিতিশীলতায় জটিল বিষয়টি আমি বুঝতে পারছি না। কিভাবে দুটি ভিন্ন অবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়? আপনার মূল্যবান মতামত পেলে উপকৃত হব। ইমেল পাঠানো মাত্রই রাজের বুক ধরফর করতে শুরু করলো। সে জানে এই আপাতত নিরীহ প্রশ্নটি বিথি ম্যাডামের মনে কি বার্তা দেবে। তার অপেক্ষা শুরু হলো। এদিকে বিথি ম্যাডাম তখন সবে ঘুমিয়েছিলেন। তার ফ্ল্যাটে শিউলি গভীর ঘুমে। বিথির ফোনটি চার্জ হচ্ছিল। একটি নতুন ইমেল আসা নোটিফিকেশনের শব্দ হলো। বিথির হালকা ঘুম ভেঙে গেল। তিনি বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিলেন। এত রাতে কে ইমেল পাঠাতে পারে? নিশ্চয়ই কোনো জরুরি কলেজের মেইল। স্ক্রিনে চোখ পড়তে বৃথির হৃস্পন্দন বেড়ে গেল। প্রেরকের নাম রাজ এবং সাবজেক্টের লাইন দেখে তিনি চমকে উঠলেন। রাজ এত রাতে কেন ইমেল করবে? আর বিষয়বস্তু ইমেল পড়তে পড়তে সাংস্কৃতিক সংঘাতের মধ্যে সম্পর্ক স্থিতিশীলতা, এই বিষয়ে রাজ্যের এত আগ্রহ কেন? এটা তো ওর পরীক্ষার বিষয়। বিথি যখন পুরো ইমেলটি পড়লেন তখন তিনি রাজের চালাকি বুঝতে পারেন। রাজ আপাত দৃষ্টিতে একটি একাডেমিক প্রশ্ন করেছে, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে তাদের বয়স এবং সামাজিক অবস্থানের সংঘাত এবং সেই সংঘাতের মধ্যে তাদের সম্পর্কের স্থিতিশীলতা খোঁজার এক তীব্র জিজ্ঞাসা। বিথির ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল। রাগ নয়, এবার তার চোখে ধরা পড়ল মুগ্ধতা। রাজের এই ডিপ রোমান্স এবং তার বুদ্ধিমত্তা বিথিকে মুগ্ধ করল। ছেলেটা ও আমাকে উত্তর দিতে বাধ্য করছে। এটা ওর পড়া নয়, এটা ওর মনের প্রশ্ন। বিথি ইমেলের উত্তর লিখতে বসলেন, কিন্তু তিনি জানেন এই প্রশ্নের উত্তর শুধু একাডেমিক হলে চলবে না। এটি রাজের ভালোবাসার উত্তরও হতে হবে। তিনি খুব সাধারণে প্রতিটি শব্দ চয়ন করলেন, যা রাজের মনে আসা সব ঝামেলা ও দ্বিধা দূর করতে সাহায্য করবে। প্রিয় রাজ, স্থিতিশীলতার জন্য প্রথম প্রয়োজন সত্যিকারের আত্মবিশ্বাস এবং পরস্পরের প্রতি গভীর সম্মান। যখন সম্পর্ক দৃঢ় হয় তখন বাইরের সংঘাত সামান্যই প্রভাব ফেলে। ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন ধৈর্য এবং ব্যক্তিগত অবস্থানকে শক্তিশালী করা। মনোযোগ দিয়ে পড়া চালিয়ে যাও। শুভরাত্রি। উত্তরটি পাঠিয়ে বিথি ফোনটি রেখে দিলেন। তার মনে তখন এক গভীর প্রশান্তি। তিনি জানেন তিনি সরাসরি রাজের প্রেমের প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু তার এই নীরব রোমান্টিক বার্তা রাজের জেদকে সঠিক পথে চালিত করবে। এই মধ্যরাতের বার্তা তাদের রাগ ও ঝামেলার পর্ব কাটিয়ে এক নতুন সুন্দর সম্পর্কের দিকে ইঙ্গিত দিল। সকাল। রাজের হোস্টেলে ছোট কক্ষের জানালায় রোদ এসে পড়েছে। সারা রাত জেগে পড়াশোনা শেষে সে ল্যাপটপ খুলে বিথি ম্যাডামের জবাবটা দেখল। প্রতিটি শব্দ তার হৃদয়ে তখন ভালোবাসার এক নতুন সুর তুলেছে। ম্যাডামের পরস্পরের প্রতি গভীর সম্মান আর ধৈর্য বজায় রাখার উপদেশ, রাজ সেটাকে তাদের সম্পর্কের নীরব নির্দেশিকা হিসেবে মেনে নিল। ম্যাডাম আমাকে ফিরিয়ে দেননি, উনি শুধু ধৈর্য ধরতে বলেছেন। এই ভালোবাসার জন্য আমি সব করতে পারি। রাজের মন তখন অসম্ভব ফুরফুরে। সে দ্রুত তৈরি হয়ে ক্লাসের দিকে ছুটল। আজ তার প্ল্যান হলো ক্লাসের বাইরে করিডোরে বিথি ম্যাডামের মুখোমুখি হওয়া এবং
সরাসরি নিজের মনের কথা আরও একবার দৃঢ়ভাবে জানানো। এবার সে কোনো রাগ বা জেদ দেখাবে না, শুধু সম্মান ও শ্রদ্ধার প্রকাশ থাকবে। করিডোরে বিথি ম্যাডামের ক্লাস শেষ হলো। তিনি ধীর পায়ে হেঁটে স্টাফরুমের দিকে যাচ্ছিলেন, তার হাতে কিছু পরীক্ষার খাতা। রাজ দ্রুত তার পথ আঁকলে দাঁড়ালো। করিডোরে তখন অন্য ছাত্রছাত্রীদের আনাগোনা। ম্যাডাম, আপনার সাথে দুটো কথা ছিল। রাজ এখানে নয়, আর আমি তোমাকে বলেছিলাম আমার সাথে কোনো ব্যক্তিগত কথা বলবে না। ম্যাডাম, এটা ব্যক্তিগত নয়, এটা আমার জীবনের সবচেয়ে সত্যি কথা। আপনার ইমেলের উত্তর আমি বুঝেছি। বিথি ম্যাডামের মুখমণ্ডল সামান্য লাল হয়ে গেল। তিনি জানেন রাজ কোন উত্তরের কথা বলছে। তুমি ভুল বুঝছো, ওটা ছিল শুধু একাডেমিক গাইডলাইন, আর কোনো কথা নয়। যাও। না ম্যাডাম, আমি আর অপেক্ষা করতে পারছি না। আপনি আমার অপেক্ষার স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছেন। রাজ সাহস করে এক মুহূর্তের জন্য বিথি ম্যাডামের হাতে রাখা খাতার উপর নিজের হাত রাখল। এটি ছিল এক তীব্র আবেগময় স্পর্শ, যা ছিল তাদের শিক্ষক ছাত্র সম্পর্কের সীমার বাইরে। বিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। রাজের এই সরাসরি প্রস্তাব শুনে বিথি ম্যাডামের চোখ বড় হয়ে গেল। চারপাশে কিছু ছাত্রছাত্রী থমকে দাঁড়িয়েছে। এই প্রস্তাবের রেশে একটা ছোট ঝামেলার পরিবেশ তৈরি হলো। বিথির মুখে তখন চরম ক্রোধ এবং বিব্রত বোধ। হাত সরিয়ে নিয়ে কঠোরতম কণ্ঠে, রাজ, তোমার সাহস কত? তুমি কি আমাকে সবার সামনে অপমান করতে চাও? অপমান নয় ম্যাডাম, এটা আমার ভালোবাসার সর্বোচ্চ সম্মান। আমি আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। আমার কাছে আপনার বয়স বা পদবি কোনো বাধা নয়। এটা অসম্ভব। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের মধ্যে কোনো সম্পর্ক সম্ভব নয়। তুমি আমার ছাত্র, আর তোমার এই পাগলামি আমি আর সহ্য করব না। এটা আমার চূড়ান্ত প্রত্যাখ্যান। বিথি রাগে কাঁপতে কাঁপতে দ্রুত হেঁটে চলে গেলেন। তার চোখ দিয়ে প্রায় জল গড়িয়ে আসছিল। এই প্রকাশ্য প্রত্যাখ্যানের শব্দ যেন রাজের কানে বাজতে লাগলো। সে থমকে সেখানে দাঁড়িয়ে রইল। তার চারপাশে তখন ফিসফিসানি। এই ছিল তার আবেগপূর্ণ প্রস্তাব এবং তার শিক্ষিকার চূড়ান্ত প্রত্যাখ্যান। রাজের হৃদয়ে তখন ভালোবাসার আঘাত, যা এক নতুন জেদের জন্ম দিল। প্রত্যাখ্যান? আমার ভালোবাসা এত সহজে হেরে যাবে না। আপনার এই রাগ আর প্রত্যাখ্যানের পেছনের কষ্টটা আমি বুঝতে পারছি বিথি। রাজ প্রতিজ্ঞা করল সে এই হার মানবে না। এই প্রত্যাখ্যান তার ভালোবাসাকে আরও গভীর করবে। বিথি ম্যাডামের চূড়ান্ত প্রত্যাখ্যান রাজের জেদ ভাঙতে পারেনি, কিন্তু তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কলেজের করিডর থেকে ফিরে রাজ সোজা তার ফ্ল্যাটে এসে দরজা বন্ধ করে দিল। ইব্রাহিম আর ফারজানা সব ফোন কল সে এড়িয়ে গেল। তার চোখে তখন শুধু বিথির কঠিন রাগী মুখটা, যেখানে এতটুকু ভালোবাসার চিহ্ন ছিল না। তার কাছে মনে হলো ভালোবাসার এই গভীর রোমান্স কেবলই এক অর্থহীন ঝামেলা। আমার খাঁটি ভালোবাসা আপনার কাছে এতই মূল্যহীন ম্যাডাম? এই জীবনে তাহলে আমার আর কিসের প্রয়োজন? সেই রাতে রাজের মাথায় চেপে বসলো এক ভয়ঙ্কর অন্ধকার। সে আর সেই যন্ত্রণার ভার নিতে পারল না। হতাশা আর তীব্র অভিমানে সে এমন এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল, যা তার ভালোবাসার গল্পকে এক অপ্রকাশিত মোড় দিল। রাত তখন গভীর। ইব্রাহিম বারবার ফোন করে রাজকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে ফারজানাকে নিয়ে তার ফ্ল্যাটের দিকে ছুটল। দরজা ভেতর থেকে বন্ধ। বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তাদের ভয় বাড়তে লাগলো। তারা পাশের ফ্ল্যাটের মালিককে ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। রাজ, রাজ, কি হয়েছে তোর? তারা ভেতরে ঢুকে যা দেখল তাতে তাদের পাঁজরের রক্ত হিম হয়ে গেল। রাজ বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে, পাশে কিছু ওষুধের খালি পাতা। ইব্রাহিম আর ফারজানা মুহূর্তের মধ্যে প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে উঠল, ইবু, এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে চল, জলদি। তারা দ্রুত রাজকে তুলে নিয়ে বাইকে করে শহরের সবচেয়ে কাছের বেসরকারি হাসপাতালে ছুটল। ফারজানা কাঁদতে কাঁদতে ফোন করল নাতাশা আর অন্য বন্ধুদের। ইব্রাহিম তখন রাজের নিস্তেজ মুখ দেখে আল্লাহর কাছে শুধু দোয়া করতে লাগলো। কেন এমন করছিস রাজ? তোর এই পাগলামির শেষ কোথায়? হাসপাতালে দ্রুত রাজকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করলেন। ইব্রাহিম আর ফারজানা বাইরে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল।
তাদের মনে তখন তীব্র অপরাধবোধ। হয়তো তারা রাজের কষ্টটা বুঝতে পারেনি। পরের দিন সকাল, কলেজের স্টাফ রুমে বিথি ম্যাডাম চুপচাপ বসে খাতা দেখছিলেন। তিনি তখনও কালকের ঘটনার রাগ আর বিব্রত বোধ কাটিয়ে উঠতে পারেনি। এমন সময় মফিজ সাহেব দ্রুত পায়ে তার কাছে এলেন। মফিজের মুখ দেখে মনে হচ্ছিল কোনো খারাপ খবর এসেছে। চাপা ও আতঙ্কিত স্বরে, ম্যাডাম, আপনাকে একটা খুব খারাপ খবর জানাতে এলাম। কিসের খবর মফিজ? আর তুমি এত অস্থির কেন? রাজ, ছাত্র রাজের কথা বলছিল, আপনি যাকে গতকাল ক্লাসের সামনে। কি হয়েছে ওর? ওর বাড়াবাড়ির জন্য আমি প্রিন্সিপাল স্যারকে বলবো ভাবছি। না ম্যাম, বাড়াবাড়ি নয়। কাল রাতে রাজ আত্মহত্যা করতে গিয়েছিল অতিরিক্ত ওষুধ খেয়ে। এখন সে সিটির একটা বেসরকারি হাসপাতালে ভর্তি। অবস্থা নাকি খুবই খারাপ। রাজের আত্মহত্যার চেষ্টার এই খবরটি যেন বিদ্যুৎ চমকের মতো বিথির কানে বাজল। তার হাত থেকে খাতাগুলো মাটিতে পড়ে গেল। তার মুখ রক্তশূন্য, চোখে অবিশ্বাস। তার সমস্ত রাগ, জেদ আর কঠোরতা যেন এক লহমায় অদৃশ্য হয়ে গেল। কি বলছো তুমি মফিজ? রাজ, আমার ছাত্র রাজ? এটা হতে পারে না। হ্যাঁ ম্যাডাম, ফারজানা আর ইব্রাহিম তাকে হাসপাতালে নিয়ে গেছে। খবরটা কলেজের সবাই জেনে গেছে। বলাবলি করছে আপনার প্রত্যাখ্যানের জন্যই নাকি। বিথি আর মফিজের কথা শেষ হতে দিলেন না। তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা গভীর রোমান্টিক অনুভূতি তখন তীব্র যন্ত্রণায় ফেটে পড়ল। তার চোখে জল ভরে এলো। তিনি এতদিন ধরে যে অস্বীকারের প্রাচীর তৈরি করেছিলেন, রাজের এই চরম পদক্ষেপ তা ভেঙে খান খান করে দিল। না, আমি কি করলাম? আমার রাগ, আমার কঠোরতা ও এত কষ্ট পেয়েছিল? বিথি ম্যাডাম দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মাথায় তখন কলেজের শৃঙ্খলা বা সামাজিক বাধা কোনো কিছুই কাজ করছে না। তিনি জানেন তার নীরব ভালোবাসায় রাজকে এমন চরম পথে ঠেলে দিয়েছে। রাজের জীবন বিপন্ন, আর তাকে এই মুহূর্তে রাজের কাছে যেতেই হবে। কোন হাসপাতাল? আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। বিথি ম্যাডাম আর এক মুহূর্ত দেরি করলেন না। তার মাথায় তখন কেবল একটি চিন্তায় রাজ, কলেজের নিয়ম, প্রিন্সিপাল ইহসান সাহেবের সন্দেহ, সমাজের চোখে তার সম্মান, সব কিছু তুচ্ছ মনে হলো। তিনি দ্রুত ট্যাক্সি নিয়ে হাসপাতালের দিকে ছুটলেন। তার হৃদয় তখন তীব্র অনুশোচনায় দগ্ধ হচ্ছে। রাজের আত্মহত্যার চেষ্টা তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে দেখা দিল। কেন আমি এত কঠোর হলাম? কেন ওর গভীর রোমান্টিক ভালোবাসাকে আমি শুধু পাগলামি ভাবলাম? আমি ওকে কষ্ট দিতে চাইনি। হাসপাতালে পৌঁছে বিথি ম্যাডাম সোজা ইমার্জেন্সির সামনে ছুটলেন। সেখানে ইব্রাহিম আর ফারজানা চোখে জল নিয়ে বসে আছে। বিথি ম্যাডামকে দেখে তারা অবাক হয়ে উঠে দাঁড়ালো। তাদের চোখে তখন মিশ্র অনুভূতি, রাগ, দুঃখ আর বিস্ময়। প্রায় হাঁপাতে হাঁপাতেই, রাজ, রাজ কেমন আছে? ডাক্তার কি বললেন? ম্যাডাম, আপনি এখানে কেন এসেছেন? আপনার প্রত্যাখ্যান এর জন্যই তো আজ ওর মৃত্যুর মুখে। হ্যাঁ ম্যাডাম, আপনি তো ওকে বলেছিলেন ও যেন আর না আসে। আপনার কাছে ওর জীবনের কোনো মূল্য নেই। ইব্রাহিম আর ফারজানার এই সরাসরি অভিযোগ বিথির হৃদয়ে আরও তীব্রভাবে আঘাত করল। তিনি তাদের দিকে হাত জোর করলেন। তার চোখে তখন অধ্যাপিকার অহংকার নয়, একজন প্রেমিকার নীরব কষ্ট। প্লিজ আমাকে ক্ষমা করো তোমরা। আমি বুঝতে পারিনি ও এতটা কষ্ট পাবে। আমি ওকে ভালোবাসি। বিথির মুখ থেকে ভালোবাসার এই স্বীকারোক্তি শুনে ইব্রাহিম আর ফারজানা স্তব্ধ হয়ে গেল। তাদের রাগ মুহূর্তেই উবে গেল। এই প্রথম তারা দেখল বিথি ম্যাডামের ভেতরের আসল মানুষটিকে। আমার রাগ ছিল আমার ভয়, সমাজের ভয়, বয়সের ব্যবধানের ভয়। কিন্তু ওর সেই পাগলামি আর জেদ আমাকে কখন দুর্বল করে দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি শুধু ওকে দূরে সরাতে চেয়েছিলাম, কিন্তু ওর জীবন বিপন্ন করতে নয়। ঠিক তখনই ইমার্জেন্সির দরজা খুলে গেল। ডাক্তার বেরিয়ে এলেন। সবাই উৎকণ্ঠিত হয়ে তার দিকে তাকালো। ভয় পাওয়ার কিছু নেই, সময় মতো আনা হয়েছে, পেট পরিষ্কার করা হয়েছে, এখন ঘুমিয়ে আছে, 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবে। এই খবর শুনে বিথিমারা মাটিতে বসে পড়লেন। তিনি স্বস্তির নিঃশ্বাস নিলেন, কিন্তু তার চোখ তখনও জলে ভরা। ইব্রাহিম ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। আপনি রাজকে দেখতে চান ম্যাডাম? হ্যাঁ, আমি ওকে দেখতে চাই। ডাক্তার অনুমতি দিতেই বিথি ধীরে ধীরে রাজের কেবিনে প্রবেশ করলেন। ঘরের মৃদু আলোয় বেডের ওপর রাজ শুয়ে আছে। তার মুখ ফ্যাকাশে, শরীরে স্যালাইন চলছে। এই দৃশ্য দেখে বিথি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। রাজকে উদ্দেশ্য করে ফিসফিস করে, রাজ, তুমি কি করলে? তোমার এই জেদ আমার জীবনটাই পাল্টে দিল।
বিথি ধীরে ধীরে রাজের বেডের পাশে বসলেন। রাজের কপালে হাত রাখলেন। তার স্পর্শে তখন শুধুই মমতা আর গভীর প্রেম। তার চোখে জল, যা রাজের জন্য তার নিঃস্বার্থ ভালোবাসার প্রথম প্রকাশ্যে আসা। রাজের হাতে আলতো করে চুমু দিয়ে, শোনো রাজ, তোমার এই জীবন শুধু তোমার নয়, আমারও। তুমি বেঁচে আছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বস্তি। আমি আর তোমার থেকে মুখ ফেরাবো না। তোমার রাগ আর আমার দ্বিধার ঝামেলা আজ শেষ হলো। এই মুহূর্তে বিথি ম্যাডাম আর অধ্যাপক নন, তিনি রাজের প্রেমিকা। হাসপাতালের নীরবতা সাক্ষী থাকলো বিথির হৃদয়ের এই গভীর ভালোবাসার স্বীকারোক্তির। রাজ অচেতন, কিন্তু তার ডিপ রোমান্স জয়ী হলো। বাইরে দাঁড়িয়ে থাকা ইব্রাহিম আর ফারজানা নীরবে অশ্রু ফেলল। তারা জানত এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই এক সুন্দর নতুন সম্পর্কের শুরু হলো। রাজের কেবিনের বাইরে হাসপাতালের করিডোরে বিথি ম্যাডাম অস্থিরভাবে পায়চারি করছেন। তার চোখে রাত জাগার ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি তার মনে রাজের জন্য তীব্র উদ্বেগ। তার ভেতরের কঠোর অধ্যাপিকা সম্পূর্ণ গায়েব। এখন তিনি কেবলই একজন প্রেমিকা, যার ভালোবাসার মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ইব্রাহিম আর ফারজানা কিছুক্ষণ আগেই নাস্তা নিয়ে এলো। ম্যাডাম, আপনি একটু নাস্তা করুন, কাল রাত থেকে কিছুই খাননি। না ফারজানা, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। তোমরা যাও, রাজের কাছে থাকার কেউ নেই। ইব্রাহিম বুঝতে পারল বিথি ম্যাডামের গভীর রোমান্টিক অনুভূতি এখন এক কঠিন বাস্তবে রূপ নিয়েছে। সে আর কোনো কথা না বলে নীরবে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই হাসপাতালের করিডোরে প্রবেশ করলেন প্রিন্সিপাল এহসান সাহেব। তার মুখে চরম বিরক্তি ও চাপা ক্রোধ। তিনি রাজের এই ঘটনার খবর পেয়েছেন এবং বিথি ম্যাডামের উপস্থিতি তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। বিথি, তুমি এখানে এই ছাত্রের কাছে? তোমার তো কলেজে থাকার কথা। এহসান সাহেবের কণ্ঠস্বর বিথির কানে বিষের মতো শোনালো। তিনি ঘুরে দাঁড়ালেন। তার চোখে এখন আর কোনো ভয় নেই, আছে শুধু রাজের প্রতি তার দায়িত্ববোধ। স্যার, একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এই মুহূর্তে আমার কাছে কলেজে নয়, মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ। আর ইনি আমার ছাত্র হলেও আমি তাকে... বিথি মাঝপথে থেমে গেলেন। তিনি ভালোবাসার স্বীকারোক্তি প্রায় করে ফেলেছিলেন, কিন্তু সামাজিক পরিস্থিতির কথা ভেবে নিজেকে সামলে নিলেন। কি? তুমি তাকে কি? আমি শুনছি এই ছেলেটি তোমার সাথে ক্লাসে ঝামেলা করছিল, এর জন্যই নাকি এত কাণ্ড। এহসান সাহেব চাইলেন বিথি রাজকে একজন উৎপাতকারী হিসেবে দেখুক, কিন্তু বিথির চোখে তখন রাজের প্রতি শুধু মমতা। ইব্রাহিম আর ফারজানা এই পরিস্থিতি দেখে কিছুটা শঙ্কিত হলো। স্যার, ভুল আমারও ছিল। একজন ছাত্র এত বড় পদক্ষেপ নিতে পারে না যদি না সে মানসিক চাপে থাকে। আমি ওর সেই চাপ বুঝতে পারিনি। বিথি, তুমি কেন এত সহজ হচ্ছ? এই সমস্ত ঘটনা কলেজের শৃঙ্খলা নষ্ট করছে। তোমার এই সহানুভূতি বাড়াবাড়ি। আমি চাই তুমি এখনই কলেজে যাও। এই ধরনের ঝামেলাপূর্ণ ছাত্রের প্রতি এত মনোযোগ দেওয়া তোমার জন্য ঠিক নয়। এহসান সাহেব বিথির হাত ধরে টানার চেষ্টা করলেন, যেন জোর করে হাসপাতাল থেকে নিয়ে যাবেন। বিথি তীব্রভাবে হাত সরিয়ে নিলেন। বিথির এই তীব্র প্রতিবাদ এহসান সাহেবকে অবাক করে দিল। স্যার, আমি আপনার অধীনস্থ কর্মচারী হতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি রাজকে সুস্থ না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। তিনি বিথির চোখে এমন এক দৃঢ়তা দেখলেন যা আগে কখনো দেখেনি। এহসান সাহেব বুঝলেন রাজের প্রতি বিথির অনুভূতি শুধুই সহানুভূতি নয়, তার ঈর্ষা তখন আরও বহুগুণ বেড়ে গেল। ঠিক আছে বিথি, তুমি থেকে যাও, কিন্তু মনে রেখো কলেজের প্রশাসন তোমার এই কাজের জন্য তোমাকে প্রশ্ন করতে পারে। আমিও জানতে চাই একজন সাধারণ ছাত্রের প্রতি তোমার এত আবেগ কেন। এই বলেই এহসান সাহেব রাগে গজরাতে গজরাতে হাসপাতাল ত্যাগ করলেন। বিথি এক স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এই রাগ ও ঝামেলার মুহূর্তটি তাকে নিজের ভালোবাসার জন্য আরও বেশি লড়তে সাহস জোগাল। তিনি এখন আর একা নন, ইব্রাহিম ও ফারজানার দিকে তাকিয়ে। তোমরা ভেবো না, আমি রাজের পাশে আছি। তোমরা শুধু ওর খেয়াল রেখো। বিথি ফিরে গেলেন রাজের কেবিনের দরজার দিকে। তার হৃদয়ে তখন নতুন প্রতিজ্ঞা, এই গভীর ভালোবাসার পরিণতির দিকে এগোবে যত বাধাই আসুক। রাজ গভীর ঘুম থেকে যখন চোখ খুলল, তখন প্রথমে তার মনে হলো সে বুঝি স্বপ্ন দেখছে। হাসপাতালের সাদা দেওয়াল আর স্যালাইনের নল, আর তার পাশে একটি স্নিগ্ধ মুখ। সেই মুখটি তার প্রিয় অধ্যাপিকা বিথি ম্যাডামের। বিথির চোখে তখন আর রাগ নেই, আছে শুধু গভীর মমতা। রাজের অবচেতন ভালোবাসার কাছে বিথির সব কঠোরতা আজ পরাজিত। ফিসফিস করে, ম্যাডাম আপনি?
রাজের ক্ষীণ কণ্ঠস্বর শুনে বিথি ঝুঁকে এলেন। তার চোখে জল। এই মুহূর্তে তাদের মাঝে আর কোনো শিক্ষক ছাত্রের দূরত্ব রইল না, শুধু দুটি হৃদয়ের নৈকট্য। রাজ, কেন এমন পাগলামি করলে? তুমি জানো আমি তোমাকে হারাতে চাই না। আপনার এই কথা শোনার জন্যই হয়তো বেঁচে উঠলাম বিথি। বিথি আলতো করে রাজের কপালে হাত বুলিয়ে দিলেন। তার এই স্পর্শে রাজের শরীরে এক নতুন শক্তি অনুভব হলো। বিথির এই গভীর রোম্যান্টিক স্বীকারোক্তি রাজের সব কষ্ট ভুলিয়ে দিল। শোনো রাজ, তোমার ভালোবাসা, তোমার রাগ, তোমার সব জেদ আজ আমার দ্বিধা ভেঙে দিয়েছে। আমি তোমার ভালোবাসা মানতে প্রস্তুত। রাজের চোখে তখন চরম উল্লাস। সে কিছু বলতে চাইল, কিন্তু বিথি তাকে থামিয়ে দিলেন। তিনি জানেন তাদের এই পথ মসৃণ নয়। কিন্তু আমার একটা শর্ত আছে। এটা তোমার প্রেমের শেষ পরীক্ষা। কি শর্ত বলুন? আপনার জন্য আমি সব করতে পারি। তুমি যখন সুস্থ হয়ে উঠবে তখন আমার দেওয়া এই ঠিকানায় যাবে। একজন মানুষ অপেক্ষা করবেন সেখানে। বিথি তার পার্স থেকে ভাঁজ করা একটি ছোট্ট চিরকুট বের করে রাজের বালিশের নিচে রাখলেন। চিরকুটে একটি ঠিকানা লেখা। তুমি ওই মানুষটির সাথে কথা বলবে। আমার অতীত, আমার জীবনের জটিলতা আর ঝামেলা সব তার কাছে শুনবে। তার সাথে কথা বলার পর তুমি নিজেই সিদ্ধান্ত নিবে এই সম্পর্ক তুমি রাখবে কিনা। বিথির চোখে তখন চাপা এক আতঙ্ক। রাজ বুঝতে পারল বিথির জীবনে এমন কিছু আছে যা তিনি নিজে বলতে পারছেন না, কিন্তু তার ভালোবাসায় কোনো সন্দেহ নেই। আমি রাজি। আমি আপনার শর্ত মানব। আমার সিদ্ধান্ত পাল্টাবে না বিথি। বিথি রাজের কথায় স্বস্তি পেলেন, কিন্তু তার দুশ্চিন্তা তখনও কাটল না। ইব্রাহিম আর ফারজানা বাইরে অপেক্ষা করছিল। বিথি তাদের রাজের খেয়াল রাখতে বলে পরদিন কলেজে যাবেন বলে হাসপাতাল ত্যাগ করেন। পরদিন সকালে রাজের শরীর তখনও দুর্বল। ডাক্তার তাকে আরও একদিন বিশ্রামে থাকতে বলেছিলেন, কিন্তু রাজের মনে তখন শুধু সেই শর্তের ঠিকানা। বিথির মমতা আর মনে এতই যে তৈরি হয়েছে যে সে কোনো বাধা মানতে নারাজ। ইব্রাহিমকে উদ্দেশ্য করে, ইবু, আমি এখন যাব। কোথায় যাবি রাজ? তোর শরীর এখনো দুর্বল, ডাক্তার বারণ করেছেন। না ইবু, আমাকে যেতেই হবে। এটা আমার ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। রাজ দুর্বল হাতেই পোশাক পরল। ফারজানা আর ইব্রাহিম তাকে জোর করতে পারল না। রাজ পকেট থেকে সেই চিরকুট বের করল। ঠিকানাটি শহরের একটি মুসলিম আবাসিক এলাকার একটি পুরনো অচেনা বাড়ির। বন্ধুদের হাজার বারণ সত্ত্বেও রাজ অসুস্থ শরীর নেই হাসপাতালের বিছানা ছাড়ল। রাজের পদক্ষেপ তখন সে শর্তের ঠিকানার দিকে, যা বিথির রাগ আর কষ্টের আসল রহস্য লুকিয়ে রেখেছে। অসুস্থ শরীর নিয়েও রাজ একটা রিক্সা নিয়ে সেই ঠিকানায় পৌঁছল। ঠিকানাটি শহরের কোণে পুরনো শান্ত মুসলিম পল্লীতে। বাড়িটা পুরনো ধাঁচের, চারপাশে ঝোপঝাড়। রাজের হৃদয়ে তখন এক মিশ্র অনুভূতি, ভয়, কৌতূহল এবং বিথির প্রতি গভীর প্রেম। সে ক্ষীণ পায়ে দরজায় নক করল। দরজা খুলে গেল। ভেতরে যিনি দাঁড়িয়ে তিনি একজন মধ্যবয়সী বৃদ্ধ। তার চোখে গভীর বিষাদ, চুলে পাক ধরেছে। তাকে দেখেই বোঝা যায় জীবন তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে টেনে এনেছে। ইনি বাদল সাহেব, বিথি ম্যাডামের প্রাক্তন প্রেমিক। কে তুমি বাবা? কি চাও? আমি রাজ, বিথি ম্যাডামের কাছে থেকে এসেছি। বিথির নাম শোনা মাত্রই বাদল সাহেবের চোখ ছলছল করে উঠল। তার মুখমণ্ডলে ভেসে উঠল এক তীব্র কষ্ট। তিনি রাজকে ভেতরে আসতে বললেন। রাজ ভেতরে গিয়ে একটা পুরনো সোফায় বসল। বিথি, সে কেমন আছে? এত বছর পর সে আমার কাছে কেন পাঠালো তোমাকে? তুমি কে তার? আমি তাকে ভালোবাসি কাকা। তার জীবনের সেই গোপন ঝামেলা আর কষ্ট জানতে এসেছি, যার জন্য তিনি আমাকে গ্রহণ করতে পারছেন না। বাদল সাহেব দীর্ঘশ্বাস নিলেন। রাজের দিকে তাকিয়ে যেন তিনি তার অতীত দেখতে পেলেন। বাদল সাহেব তখন একে একে বিথির জীবনে সেই করুণ গল্প শোনাতে শুরু করলেন। তার কণ্ঠে ছিল অপার কষ্ট। আমরা ছিলাম এক গ্রামের, একই মাদ্রাসায় পড়তাম। আমাদের ভালোবাসা একদম আকাশে তারার মতো খাঁটি। আমাদের বিয়ে ঠিক ছিল। বিধি সবসময় প্রতিবাদী ছিল, অন্যায় সহ্য করতে পারত না। কিন্তু গ্রামের কিছু প্রভাবশালী শয়তান, যারা বিধির সাহস সহ্য করতে পারত না। বাদল সাহেবের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, এক রাতে একটা ভয়ঙ্কর অঘটন ঘটল। গ্রামের চেয়ারম্যান আর তার সঙ্গপাঙ্গরা বিধির ওপর নির্মম অত্যাচার চালায়। গ্রামের নির্জন রাস্তার ধারে
আমার বিধিকে ওরা আমার বিধিকে হাইনার মতো ছিঁড়ে ছিঁড়ে খায়। ধর্ষিতার তকমা লাগে ওর গায়ে। বাদল সাহেব আর কথা বলতে পারলেন না। রাজের শরীর হিম হয়ে গেল। তার কানে বাজছে সেই নির্মমতার শব্দ। তার চোখে তখন বিথির সেই দৃঢ় মুখের আড়ালে লুকিয়ে থাকা গভীর কষ্ট। ওই ঘটনার পর বিধি শেষ হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ, এমনকি তার নিজের পরিবারও তাকে অপবিত্র বলে দূরে সরিয়ে দিল। গ্রামীণ ফতোয়া মুসলিম রীতিতে বিধির কোনো স্থানই রইল না সমাজে। আর আমি বাদল সাহেব মাথা নিচু করে কাঁদতে লাগলেন। রাজের মনে তখন তীব্র রাগ। আমি ওকে বাঁচাতে পারিনি। তার থেকে বড় কথা, আমি তখন সমাজ আর পরিবারের চাপে তাকে গ্রহণ করার সাহস দেখাতে পারিনি। আমার দুর্বলতা, আমার কাপুরুষতা তাকে গ্রাম ছাড়া করলো। বিধি সেই যে শহরে চলে গেল, আর ফিরেনি। বাদল সাহেব রাজের দিকে তাকালেন। তার চোখ তখন অনুশোচনায় ভরা। সে জানতো আমার কাছে এলে আমি ওকে সত্যিটা বলবো। আমার এই দুর্বলতা আর তার প্রতি আমার অন্তত ভালোবাসা তাকে মুক্তি দেবে। সে চেয়েছিল তুমি আমার মুখে সত্যটা শোনো। রাজ উঠে দাঁড়ালো। তার দুর্বল শরীরে তখন এক নতুন শক্তি। বিথি ম্যাডামের রাগের পেছনের কারণটা আজ সে বুঝতে পারল। তার জীবনের সেই ভয়াবহ অত্যাচার আর সমাজের প্রত্যাখ্যান, এটাই তার ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কারণ। আমি বুঝেছি কাকা, বিতি কি জন্য এত দ্বিধাগ্রস্ত। তার কষ্ট আমি অনুভব করতে পারছি। রাজ দ্রুত বাদল সাহেবের কাছ থেকে বিদায় নিল। তার মনের সমস্ত দ্বিধা আজ দূর হয়ে গেল। বিথির জীবনে যা ঘটেছে তা তার ভালোবাসাকে একটুও কমাতে পারেনি, বরং আরও বাড়িয়ে দিয়েছে। এই ঝামেলাপূর্ণ অতীত তাকে আরও বেশি করে বিথির পাশে থাকার সাহস জোগাল। রাজ রিকশা নিয়ে দ্রুত ফিরে চলল। তার গন্তব্যে এবার শুধু বিথির হৃদয়। বাদল সাহেবের কাছ থেকে বিথির নির্মম অতীতের কথা শোনার পর রাজ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। হাসপাতালের দুর্বলতা, সামাজিক ঝামেলা বা এহসান সাহেবের রাগ, কোনো কিছুই তাকে আটকাতে পারল না। তার হৃদয়ে তখন শুধু বিথির প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। সে জানে বিথি এই সত্য প্রকাশের মাধ্যমে তার কাছে নিজেকে আরও দুর্বল করেছেন। রাজের এখন একমাত্র লক্ষ্য তার প্রেমিকার সব কষ্ট মুছে দেওয়া। রাজ সোজা হাসপাতালের বাইরে একটি দোকান থেকে এক তোড়া তাজা গোলাপ কিনল। রজনীগন্ধার জায়গায় আজ গোলাপ, যা তার গভীর রোমান্টিক ভালোবাসার পূর্ণতাকে প্রতীকী রূপ দিচ্ছে। সে যখন হাসপাতালের কেবিনে ফিরল তখন বিথি ম্যাডাম সেখানেই ছিলেন। রাজকে ফুল হাতে দেখে তিনি বিস্মিত হলেন। রাজ, তুমি কোথায় গিয়েছিলে? তোমার শরীর তো এখনো। রাজ কোনো কথা না বলে ধীরে ধীরে বিথির দিকে এগিয়ে গেল। তার চোখে এখন আর জেদ নেই, আছে শুধু নিঃশর্ত প্রেম। বিথির চোখ তখন রাজের হাতের ফুলের দিকে। আমি বাদল কাকার সাথে দেখা করে এসেছি বিথি। বাদলের নাম শুনে বিথির মুখ ফ্যাকাশ হয়ে গেল। তার চোখ জলে ভরে এলো। তিনি বুঝতে পারলেন রাজ এখন তার জীবনের সবচেয়ে কঠিন সত্যটা জেনে গেছে। বিথি মাথা নিচু করে কান্না আটকাতে চাইলেন। তুমি তুমি সব জেনে গেছো? এখন তুমি কি বলবে রাজ? তুমি হয়তো। বিথির হাত ধরে দৃঢ়তার সাথে। থামুন, আমি বলবো না। আমি আপনার জীবনে ঘটা সেই অত্যাচার নিয়ে কোনো বিচার করব। আমি শুধু আপনাকে ভালোবাসবো। রাজ গোলাপের তোড়াটা বিথির হাতে তুলে দিল। বিথি তখন হাউমাউ করে কেঁদে উঠলেন। এই কান্না প্রতিবাদ বা রাগের নয়, বরং দীর্ঘদিনের চাপা কষ্টের মুক্তি। আপনার জীবনে যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত, কিন্তু আপনার পবিত্রতা সমাজের কোনো অপবাদ না, কোনো অঘটন দিয়ে নষ্ট হবে না বিথি। আপনি আমার কাছে দেবীর মতো পবিত্র। রাজ বিথির দুই হাত ধরে তার দিকে গভীরভাবে তাকালো। তার চোখে তখন ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। আপনার রাগ ছিল আপনার আত্মরক্ষা, আপনার প্রত্যাখ্যান ছিল আমার জন্য আপনার ভয়। কিন্তু বিথি, আপনার অতীতের কোনো ঝামেলা আমাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না। আমি আপনাকে এখন আরও বেশি করে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। বিথি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি রাজের বুকে ঝাঁপিয়ে পড়লেন। তাদের এই আলিঙ্গন ছিল সমাজ, বয়স আর সমস্ত বিপদের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসার চূড়ান্ত স্বীকারোক্তি। রাজ, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি কোনো কষ্ট পাইনি বিথি, আমার ভালোবাসা আজ পূর্ণতা পেল। হাসপাতালের কেবিন তখন তাদের গভীর আবেগের সাক্ষী।
বাইরে ইব্রাহিম আর ফারজানা নীরবে তাদের এই সুন্দর মিলন দেখতে পেল। তারা জানতো এই কঠিন ঝামেলা আর রাগ মিশ্রিত সম্পর্ক এবার এক সুন্দর পরিণতির দিকে এগোবে। রাজের জীবন আজ বেঁচে গেল শুধু বিথির মায়া এবং তার সত্যিকারের প্রেমের জোরে। রাজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, বিথির সঙ্গে তার সম্পর্কের নতুন সূচনা হয়েছে। এখন আর তাদের মধ্যে কোনো দ্বিধা বা রাগ নেই, আছে কেবল গভীর রোম্যান্টিক প্রেম। কিন্তু রাজ জানতো আসল ঝামেলা এখনও বাকি। তাকে তার বাবা মাকে সব জানাতে হবে, যারা এই সম্পর্ক সহজে মানবেন না। রাজের বাবা মা ছিলেন অত্যন্ত রক্ষণশীল এবং সমাজে তাদের যথেষ্ট প্রতিপত্তি ছিল। রাজ তার বাবা মা জনাব রফিক সাহেব এবং মিসেস আয়েশা বেগমের সামনে বিথি ম্যাডামের কথাটি তুলল। রফিক সাহেব কলেজের প্রিন্সিপাল ইহসান সাহেবের মাধ্যমে ইতিমধ্যেই রাজের আত্মহত্যার চেষ্টা এবং বিথির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে কিছুটা শুনেছিলেন। কি তুমি কি করছো রাজ? কলেজের সেই অধ্যাপককে তুমি বিয়ে করতে চাও? সে বয়সে তোমার চেয়ে এত বড়। হ্যাঁ বাবা, আমি বিথিকে ভালোবাসি। সে বয়সে বড় হতে পারে, কিন্তু সে আমার যোগ্য জীবনসঙ্গী। ছি রাজ, এ কেমন কথা? আমাদের সমাজে এই সম্পর্ক কেউ মেনে নেবে না। সে তোমার শিক্ষিকা, আর শুনেছি তার নাকি অতীতে অনেক ঝামেলা আছে। বিথির অতীতের কথা শুনে রাজের রাগ হলো, কিন্তু সে নিজেকে সংযত করল। সে জানে এই সমাজের কারণে বিথি এত কষ্ট পেয়েছেন। তার অতীত যেমনই হোক তাতে কিছু যায় আসে না। আমি সব জানি, আর আমি তাকে সব কিছুর সাথে গ্রহণ করতে প্রস্তুত। তুমি কি জানো রাজ, তার সেই অতীত কি তুমি জানো না? গ্রামের সেই ঘটনা, আমাদের সমাজে এমন মেয়েকে কেউ ঘরে তোলে না। রফিক সাহেবের এই সরাসরি প্রত্যাখ্যান রাজের হৃদয়ে আঘাত করল। সে বুঝতে পারল সমাজের রক্ষণশীল চিন্তা তার পরিবারকেও গ্রাস করেছে। আপনার কাছে সমাজের সম্মান বড় হতে পারে বাবা, আমার কাছে বিথির পবিত্র ভালোবাসা বড়। আপনারা কি শুধু সমাজের কথায় আমার ভালোবাসা আর আনন্দকে অস্বীকার করবেন? না রাজ, আমরা তোমাকে ভালো রাখতে চাই। এই মেয়ে তোমার জন্য ভালো হবে না, তুমি তাকে ছেড়ে দাও। রাজ যখন দেখল তারা কোনোভাবেই বুঝতে চাইছে না, তখন সে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। আমি বিথিকে ছাড়তে পারবো না, আর আপনারা যদি এই সম্পর্ক না মানেন তবে আমি আপনাদেরও ছাড়তে প্রস্তুত। এমন অকৃতজ্ঞ ছেলে আমি চাই না, যে আমাদের মান সম্মান ধুলোয় মেশাতে চায়। তুমি যদি ওই মহিলাকে বিয়ে করো, তবে আজকের পর থেকে তুমি আমাদের কেউ না। রফিক সাহেব ক্রোধে কাঁপতে কাঁপতে তার চূড়ান্ত ঘোষণা করলেন। তার চোখে তখন আর কোনো স্নেহ ছিল না, ছিল শুধু রাগ আর জেদ। রাজ, তুমি হয় ওই সম্পর্ক ছাড়বে, নয়তো আমি তোমাকে ত্যায্যপুত্র ঘোষণা করব। আমাদের সসম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবে। আমি ত্যাগ করতে পারবো না। আমার ভালোবাসা আমার কাছে সব কিছুর চেয়ে মূল্যবান। আপনার সম্পত্তি বা প্রতিপত্তি কোনো কিছুরই প্রয়োজন নেই আমার। রাজের এই কথা শুনে রফিক সাহেব আর আয়েশা বেগম উভয়েই স্তব্ধ হয়ে গেলেন। রফিক সাহেব এরপর আর কোনো কথাই বলল না। তিনি শুধু একটি কাগজে সই করে রাজের দিকে ছুড়ে দিলেন। এই নাও, তুমি আজ থেকে ত্যায্যপুত্র। আজ থেকে তোমার সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রাজ চোখ মুছল, তার হৃদয় ভেঙে গেল, কিন্তু তার প্রেম অটুট রইল। সে মাথা নত করে তার বাবা মায়ের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিল। তার এখন একমাত্র গন্তব্য বিথির সেই পবিত্র ভালোবাসার আশ্রয়। এই কঠিন ঝামেলাপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে রাজ তার ভালোবাসার প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করল। রাজের ত্যায্যপুত্র হওয়ার ঘটনার পর কেটে গেছে কয়েকটা দিন। রাজ এখন বিথির সঙ্গে দেখা করে নতুন জীবনের পরিকল্পনা করছে, কিন্তু কলেজের পরিস্থিতি তখন উত্তাল। রাজের আত্মহত্যার চেষ্টা, বিথি ম্যাডামের হাসপাতালে ছুটে যাওয়া এবং তাদের গভীর রোম্যান্টিক সম্পর্ক নিয়ে কলেজের সর্বত্র চাপা গুঞ্জন। প্রিন্সিপাল ইহসান সাহেব ভেতরে ভেতরে ক্রোধে জ্বলছিলেন। তার ঈর্ষা তখন প্রতিশোধের রূপ নিয়েছে। তিনি অপেক্ষা করছিলেন কখন উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়। বিথি ম্যাডাম স্টাফরুমে খাতা দেখছিলেন। তার মন শান্ত, কারণ তিনি এখন রাজের ভালোবাসা পেয়েছেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন তার সহকর্মীরা তাকে এড়িয়ে চলছে। তাদের চোখে সহানুভূতি নেই, আছে শুধু বিচারকের দৃষ্টি। ঠিক তখনই মফিজ সাহেব এসে বিথিকে ইহসান স্যারের জরুরি তলবের কথা জানালেন। ম্যাডাম, প্রিন্সিপাল স্যার আপনাকে তার অফিসে যেতে বলেছে, বিষয়টা জরুরি।
বিথি বুঝতে পারেন ঝামেলা এবার তার দোরগোড়ায়। তিনি স্থির পায়ে প্রিন্সিপাল এহসান সাহেবের রুমে প্রবেশ করলেন। এহসান সাহেব তার চেয়ারে বসে অত্যন্ত গম্ভীর মুখে বিথির দিকে তাকালেন। তার সামনে রাখা ছিল কলেজের শৃঙ্খলা কমিটির একটি ফাইল। বসো বিথি, এই আলোচনা অন্তত অপ্রীতিকর, কিন্তু কলেজের ভাবমূর্তি রক্ষার জন্য এটা প্রয়োজন। বলুন স্যার। বিথি একজন দায়িত্বশীল অধ্যাপিকা, কিন্তু তোমার সাম্প্রতিক আচরণ, ছাত্রের প্রতি তোমার অতিরিক্ত আবেগ, হাসপাতালে সেই প্রকাশ্যে উপস্থিত, আর তারপর রাজের আত্মহত্যার মতো কেলেঙ্কারি, এইসব কিছুই কলেজের সম্মানের উপর কালো ছায়া ফেলছে। এহসান সাহেব ফাইলটি এগিয়ে দিলেন। তার চোখে ছিল নির্মমতা। শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে তুমি আর এই প্রতিষ্ঠানে তোমার দায়িত্ব পালন করতে পারো না। হয় তোমাকে পদত্যাগ করতে হবে, নয়তো আমরা তোমার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। আমাদের কাছে কলেজের সম্মান সবার উপরে। এহসান সাহেবের প্রতিটি শব্দ ছিল তার ব্যক্তিগত ক্রোধ ও ঈর্ষার প্রকাশ। তিনি চাইলেন বিথি মাটিতে মিশে যাক, শান্ত ও দৃঢ়ভাবে। আমি বুঝতে পারছি স্যার, আপনি আসলে কলেজের সম্মান নয়, আপনার ব্যক্তিগত রাগ প্রকাশ করছেন। আমার ভালোবাসাকে আপনি অনৈতিক মনে করছেন। বিথি, সীমা অতিক্রম করো না। তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই, এটা সিদ্ধান্ত। ঠিক আছে স্যার, আমি পদত্যাগ করতে প্রস্তুত, কিন্তু জেনে রাখুন আমার সততা বা আমার পেশাদারিত্ব নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠেনি। আমি শুধু সেই ভালোবাসাকেই সম্মান করেছি যা খাঁটি। বিথি ম্যাডাম আর এক মুহূর্ত নষ্ট করলেন না। তিনি পদত্যাগপত্রে সই করে দিলেন। এই পদত্যাগ ছিল তার শিক্ষিকা সত্তার মৃত্যু, কিন্তু একজন স্বাধীন প্রেমিকার জন্ম। তিনি এহসান সাহেবের দিকে তাকালেন। আমার আর রাজের সম্পর্কের মধ্যে আর কোনো প্রাতিষ্ঠানিক বাধা রইল না স্যার। এই বলেই বিথি অফিস রুম থেকে বেরিয়ে গেলেন। এহসান সাহেব বিজয়ীর হাসি হাসলেন। তার কাছে মনে হলো বিথি তার জীবন থেকে দূর হলো, কিন্তু তিনি বুঝতে পারলেন না তার এই পদক্ষেপ রাজ এবং বিথির গভীর রোম্যান্সকে আরও বেশি করে সমাজের সামনে দাঁড়ানোর সাহায্য করল। চাকরির এই ক্ষতি বিথির কাছে ছিল এক অদৃশ্য মুক্তি। এখন তার জীবনে শুধু রাজের ভালোবাসার পূর্ণতা। চাকরির অবসান বিথির জীবনে কোনো হতাশাই আনল না, বরং এক নতুন দিগন্ত খুলে দিল। রাজের ত্যায্যপুত্র হওয়া আর বিথির চাকরি হারানো, এই দুটি চরম ঝামেলার ঘটনা তাদের গভীর রোমান্টিক সম্পর্ককে আরও মজবুত করল। তাদের দুজনের হাতেই এখন আর হারানোর কিছু নেই, আছে শুধু একে অপরের প্রতি নিঃশর্ত ভালোবাসা। আপনার কোনো চিন্তা নেই বিথি, আপনার এই মুক্তি আমাদের নতুন জীবন শুরু করার প্রথম ধাপ। আমার এখন কোনো ভয় নেই রাজ, আপনার ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি, আর আমার সেই অতীত, সেই ঝামেলা আজ আমি সব জয় করতে পেরেছি। রাজ এবং বিথি সমাজের প্রচলিত নিয়মকানুন আর পারিবারিক প্রত্যাখ্যান উপেক্ষা করার সিদ্ধান্ত নিল। মুসলিম রীতিতে তাদের বিয়ের জন্য কোনো বিশাল আয়োজন সম্ভব ছিল না, কারণ রাজের পরিবার তাদের ত্যাগ করেছে। তারা সিদ্ধান্ত নিল দ্রুত তারা আইনিভাবে নিজেদের সম্পর্ককে বৈধতা দেবে। পরের দিন ইব্রাহিম আর ফারজানাকে সাক্ষী রেখে রাজ এবং বিথি স্থানীয় কোর্টে গেল, আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করল। তাদের কোর্ট ম্যারেজ সম্পূর্ণ হলো। অধ্যাপক ছাত্রের সম্পর্ক থেকে তারা এখন স্বামী স্ত্রী। তাদের গভীর আবেগ আজ ভালোবাসার পূর্ণতা পেল বিথির হাত ধরে। শুভ বিবাহ আমার প্রেমিকা, আমাদের নতুন জীবন শুরু হলো। আমাদের নতুন সংসার শুরু হলো রাজ, যেখানে কোনো রাগ বা দ্বিধা নেই, শুধু শান্তি আর শ্রদ্ধা। রাজ একটি ছোট ফ্ল্যাট ভাড়া করলো, সাধারণ আসবাবপত্র, কিন্তু ভালোবাসার উষ্ণতায় সেই ঘরটি তাদের কাছে স্বর্গের মতো। রাজ একটি ছোটোখাটো ব্যবসা শুরু করার পরিকল্পনা করল, আর বিথির মন তখন তার জীবনের কঠিন অভিজ্ঞতার আলোকে অন্য একটি লক্ষ্য স্থির হলো। রাজ, আমার জীবনের সেই ঘটনা, বাদলের কাছে যা শুনেছেন, সেই সব নির্যাতিত নারীদের জন্য আমার কিছু করার আছে। আমি জানি বিথি, বলুন, আমি আপনার সাথে আছি। আমি একটি এনজিও খুলতে চাই। আমার মতো যারা সামাজিক অত্যাচার বা নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে মুসলিম সমাজের সেই সব অসহায় নারীদের জন্য, তাদের আইনি সহায়তা, মানসিক সমর্থন এবং নতুন করে বাঁচতে শেখার সুযোগ দিতে চাই। রাজবিধির এই মহান উদ্যোগে মুগ্ধ হলো। সে জানত তার বিধি শুধু একজন প্রেমিকা নন, তিনি একজন শক্ত মনের মানুষ, যিনি তার নিজের কষ্ট থেকে শক্তি অর্জন করেছেন। আপনার এই উদ্যোগ আমাদের ভালোবাসার থেকেও বড় বিথি। আমি আপনার পাশে থাকব। এই নতুন সংসারে আমরা শুধু নিজেদের নিয়ে নয়,
অসহায় মানুষদের নিয়ে বাঁচব। বিথির চোখে তখন নতুন এক স্বপ্ন। তার এনজিওর নাম ঠিক হলো আলোর পথ। এই এনজিওর মাধ্যমে বিথি তার অতীতের ঝামেলাপূর্ণ স্মৃতিকে শক্তিতে রূপান্তরিত করতে চাইলেন। কোর্ট ম্যারেজ এবং নতুন সংসার স্থাপনের মধ্য দিয়ে রাজ ও বিথির সম্পর্কে এক সুন্দর পরিণতির দিকে এগিয়ে চলল। তাদের জীবন এখন শুধু প্রেম নয়, সেবার ব্রত নিয়ে শুরু হলো। সময় দ্রুত গড়িয়ে গেল। রাজের ছোট ব্যবসা ততদিনে কিছুটা দাঁড় করিয়েছে, আর বিথির গড়া এনজিও আলোর পথ এখন অসহায় নারীদের জন্য এক ভরসার ঠিকানা। কলেজ জীবনের রাগ আর ঝামেলার সেই অধ্যায় আজ শুধুই স্মৃতি। তাদের নতুন সংসার তখন ভালোবাসা আর সম্মানে ভরপুর। একদিন সন্ধ্যায় রাজ অফিস থেকে ফিরল। ফ্ল্যাটের দরজায় ঢুকতেই দেখল বিথি জায়নামাজে বসে মাগরিবের নামাজ পড়ছেন। নামাজ শেষে বিথি 2 হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। রাজ নীরবে তার পাশে গিয়ে বসল। কি ভাবছো বিথি? ভাবছিলাম আমাদের জীবনের পথটা কত কঠিন ছিল। এক সময় মনে হতো আপনার গভীর রোমান্টিক ভালোবাসাকে স্বীকার করলে সব ধ্বংস হয়ে যাবে। আমার ভালোবাসাই সব ঝামেলা দূর করেছে বিথি। আপনার সেই অতীত, আমার সেই জেদ, সব আমাদের আরও কাছে এনেছে। বিথির চোখে তখন এক অপার শান্তি। তিনি রাজের হাত ধরে বললেন, সেই অসহায় অতীতের কষ্ট আজ তাকে হাজারো নারীকে সাহায্য করার শক্তি দিয়েছে। তাদের প্রেম শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার সমাজের দিকেও ছড়িয়ে গেছে। রাজের বাবা মা এখনও তাদের সাথে সম্পর্ক রাখেনি, তবে ইব্রাহিম আর ফারজানা সবসময় তাদের পাশে থেকেছে। মুসলিম রীতির সমস্ত সামাজিক চাপ উপেক্ষা করে তারা একে অপরের কাছে অটুট বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের গল্প যেন প্রমাণ করে ভালোবাসা বয়স বা সামাজিক বাধা মানে না। রাজ তার স্ত্রীকে জড়িয়ে ধরল। সূর্যের শেষ আলোয় তাদের ফ্ল্যাট তখন আলোকিত। তাদের ভালোবাসা এখন পরিণতি লাভ করে এক সুন্দর দায়িত্বশীল জীবনের শুরু করেছে। তাদের গল্পে শুধু প্রেম নয়, আছে সাহসের গল্প। আর এভাবেই এক সময়কার কঠিন রাগ আর ঝামেলা পেরিয়ে রাজ আর বিথির ভালোবাসার গল্প আলোর পথে এক নতুন জীবন খুঁজে পেল।